স্যার মাননীয় অধ্যক্ষ মহোদয়, একটা লিডার অফ দ্য অপোজিশন আমাকে টেলিফোন করেছে, করে আমাকে বলল যে ওনার বাড়ির সামনে 20-30 জন 40 জন লোক ওনাকে স্লোগান দিচ্ছে, ওনাকে আটকে এবং সেই আমি আসার সময় খবর পেলাম সুদীপবাবুর বাড়ির সামনে এটা করেছে। এখন বিধানসভা চলছে, আমার মনে হয় থ্রো ইউ আমি লিডার অফ দ্য হাউসকে বলবো যে লিডার অফ দ্য অপোজিশন থাকা তো দরকার আছে। এখন সুদীপবাবু একজন সিনিয়র মেম্বার, আমি রিকোয়েস্ট করি প্লিজ টেক নেসেসারি স্টেপ সো দ্যাট দে ক্যান অ্যাটেন্ড দ্য অ্যাসেম্বলি। আজকে শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, হয়তো এসে গেছে, এসে গেছেন। এরকম তো স্যার উনি কোত্থেকেই খবর নিলেন? আর আমি তো দেখলাম উনি সশরীরে হাজির। শুনুন না একটু, সশরীরে হাজির আপনার। উনি বলছে সকাল 9:30 থেকে আমার বাড়ির সামনে একদল দুষ্কৃতী লাঠি সুটায় সমস্ত নিয়ে হাজির হয়েছে। সেখানে কি বলছে?
একদল দুষ্কৃতী সকাল 9:30 থেকে আমি কোনো রকমের পুলিশের এসকর্ট দিয়ে আসছি। চলতে পারি এরকম? হ্যাঁ, ঠিক আছে, মুখ্যমন্ত্রী সাহেব, মুখ্যমন্ত্রী বাড়িতে এরকম হয়। আপনি আপনি বলছেন তখন কে কিছু আপনি বলেন না। বলছেন এগুলি হয় হয়। এক ভিতর ভোট দিয়ে চলতে পারি এরকম করে? আইন শৃঙ্খলা আছে? আরে জঙ্গলের রাজত্ব চলছে এখানে, জঙ্গলের রাজত্ব চলছে এখানে। মুখ্যমন্ত্রী বাড়িতে জঙ্গলের হয়। রাজত্ব স্যার চলছে। স্যার স্যার please, স্যার আমি একটা কথা স্যার, মন্ত্রী সুধাংশু দাসের বাড়িতে যখন ওনাকে যখন ঘেরাও করা হলো, ওনাদের একটা বক্তব্য শুনেছি আমরা, একটা বক্তব্য কিন্তু বলেন, একটা শব্দ ওনারা প্রকাশ করেন। আজকে ওনারা আইন কানুনের দোহাই দিচ্ছে। এখন প্রশ্ন উত্তর পর্ব। আজকের কার্যসূচি সংশ্লিষ্ট দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ না না উত্তর প্রদানের জন্য ব্যাপারটা কি? কিসের জন্য? কারা? আরে কে জিজ্ঞেস করবে? আর আমরা আপনি জিজ্ঞেস করুন, আপনারা সরকারে আছেন, প্রশাসন একটা চালাচ্ছেন। এই যে একজন মন্ত্রী একজন আপনার মতো- আরে এই হাউসের একজন শুনুন না, সদস্য বাড়িতে আরে ভাই 1.5 ঘন্টার উপরে আজ করছে। আপনি শুনুন না, আপনার মতো তো একজন সবাই মিলে কথা বলছেন কেন? বিরোধী দলের নেতা কথা বলছে, আপনারা কথা বলছেন কেন? কেন? বসুন না, বসুন না, আলাপ করা যাবে। বসুন আপনারা। আমরা বিরোধী দলের নেতাকে নিয়ে আমরা যথেষ্ট, বিরোধী দলের নেতাকে নিয়ে আমরা যথেষ্ট সচেষ্ট। বিরোধী দলের নেতাকে কথা বলতে দিন। আপনারা কেন কথা বলছেন? মাননীয় মন্ত্রী জানতে চাইছেন বিরোধী দলের নেতার কাছে, আমরা অবশ্যই শুনবো। ওনার সুরক্ষার সমস্ত ব্যবস্থা করা হবে। ঠিক আছে, ওকে। 1.5 ঘন্টা ধরে মাননীয় সদস্য 1.5 ঘন্টা ধরে আপনি বলুন। পাশে উল্লেখ রয়েছে। 1.5 ঘন্টা ধরে ঠিক আমার আছে। বাড়ির সামনে হুজ্জতি হচ্ছে। আমি ঠিক আছে। আপনি বলুন, পুলিশের কোনো আপত্তি নেই। এডিসি কে ফোন করছি, এসপি কে ফোন করছি, এসডিপিও কে ফোন করা হচ্ছে। কিছু লোক আসলো না, চলতে পারে এরকম করে? What they are demanding, sir. You ask them. ম্যাডাম প্লিজ। And we were not there. Whether they have the liberty to do like this? We were not there. No, we are আপনি not- ছিলেন, কি বলছিলেন আরে, এরা? There must be somebody. প্রশাসন খবর নিন, নেবো, খবর নিন। কেন নেবো। 1.5 ঘন্টা ধরে পুলিশ মন্ত্রী একজন নেবো। হাউসের মেম্বারের বাড়ির সামনে এভাবে হুজ্জতি Why হচ্ছে? all of you are, why all of you are, I am. কেন বলছে এগুলি? অর্থ নেই? বসো, বসো। শম্ভু, বসো, please. Being the government chief whip, I have the right to discuss. ঠিক আছে। Honorable ওকে, দেখছি। opposition leader, In charge of the Home honorable Department. opposition leader, আপনাকে kindly hear me. All done, sir. Kindly hear me. আপনি প্রশ্ন করুন। আপনি প্রশ্ন করুন। My repeated start, question 37. माननीय अध्यक्ष महोदय, question number 37, Sri Paul Dangshu, MLA, Mहोदय. Number one question is there any plan of the government to set up a polytechnic institute in 48 Karamchora Assembly constituency? Answer is, at present, Department of Higher Education has no plan to set up one new polytechnic institute in 48 Karamchora Assembly constituency. Question number two, if yes, then when? Answer, as per the reply to question number one above, question does not arise. Supplementary, Honorable Speaker, sir. এক সেকেন্ড পলবাবু, সবাইকে বলে দিচ্ছি আমি, যারা প্রশ্ন আছে, 3টের বেশি সাপ্লিমেন্টারি কিন্তু গ্রান্ট হবে না, ম্যাক্সিমাম 3। প্লিজ কন্টিনিউ। Honorable Speaker, sir, as a legislator, I have always kept education and human capital as my first priority. Here my question is about expanding technical institute and educational hub. So why not we as a government commit and ensure that there are more good professional institute like Triple IT and IIT, Polytechnic in our state, especially in TTADC areas. Because every year students are spending crores and crores in taking admission abroad and outside state and not studying in the state due to lack of this
Technical Institute institution. And we can rather be the proud stakeholders of the students who are passing out every year from institute like IIIT, IIT and Polytechnic. And we can give them a bright future within our state so that they don't need to go outside the state for their studies. And I believe that these students will lead to prosperous and innovative future and also be the solution of global challenges. And it will also result to economic growth, social mobility, job opportunities, and overall the progress of the state. So, Honorable Speaker, sir, lastly, as this topic is about Polytechnical Institute and educational hub, I would like to remind you that in this house, when we were in the opposition bench, we had raised that. Please ask your supplementary, please. Yes, this is part of the supplementary, sir. That TTADC Polytechnic to be renamed as Khumlung Polytechnic. So I hope this house will also hear this, that TTADC Polytechnic be renamed as Khumlung Polytechnic. Thank you very much, Speaker, sir. Respected Speaker, sir, what our Honorable MLA Sri Baldangshu said, I agree with him that we also want that here, why not this IIT should not be set up here. So we are trying our best, and so far the question he has arisen here, I would like to tell the House that there are currently 6 polytechnic institutes in the state, which are Tripura Institute of Technology, TIT, Nosingor, Women's Polytechnic, Hapania, TTADC Polytechnic Institute, Kumlung, Gumoti District Polytechnic, Udaipur, Dholai District Polytechnic, Ambasha, and North Tripura District Polytechnic, Dholai. So, Dholai District Polytechnic, Ambasha, and North Tripura District Polytechnic, Bagbasha, both polytechnic institutes are located in the vicinity of 48 Karamchora Assembly Constituency. And it gives ample opportunity for the suitable students of that area to undertake diploma engineering course in that polytechnic institute. So total number of seats for all branches in each year in Dholai District Polytechnic, Ambasha, and North Tripura District Polytechnic, Bagbasha, are 120 and 180 respectively. In the last academic year, 2023-24, total number of vacant seats in these institutes are 31 and 62 respectively. Therefore, more students could enroll and take the opportunity of higher education. Therefore, the Department of Higher Education has no plan to open a new government polytechnic institute in that assembly constituency. It is mentioned here that at present students are admitted in polytechnic institutes based on merit through diploma engineering entrance examination of Tripura, that is Triple E and T. Besides, ITI pass students can get their entry through lateral entry process. However, in future, if number of students opting for polytechnic courses increase in the area, the department will take decision accordingly. Supplementary, sir. Honorable Speaker, sir, just for your kind information, in 48 Karamchara, there is no polytechnical institute or engineering any institute. Thank you. দ্বিতীয় প্রশ্ন করতে হচ্ছে Sir, supplementary, sir. মাননীয় স্পিকার স্যার, আমার সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে একটাও পলিটেকনিক্যাল ইনস্টিটিউট নেই। আমি ডিএম সাহেবের মাধ্যমে আমি আমার মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি আগ্রহ করেছিলাম যে আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্টে একটা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট করার জন্য, সেটা বক্সনগরে। তো সেটার ব্যাপারে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে সেটাও জানতে চাই। আপনি বলছিলেন, বলুন। Mr. Speaker, sir,
যদিও আমার স্টার্ট কোশ্চেনটা আপনি আনস্টার্ট করে দিয়েছেন, থ্যাংক ইউ, ইউ ক্যান ডু ইট। তো হায়ার এডুকেশন পেয়েছি, আপনি বলেছেন আমাদের অভিজ্ঞ মাননীয় রতনবাবু বলেছেন মিনিস্টার যে আমরা প্লাস মাইনাস করে এড করি। আমি জাস্ট যেহেতু হায়ার এডুকেশন হয়েছে, এখানে ভিশন ডকুমেন্টটা আজকে আমি ডাউনলোড করে নিয়েছি। এখানে ছিল 18 সালে যে কি প্রত্যেক অ্যাসেম্বলি সেগমেন্টে একটা করে ডিগ্রি করেছে। এটা কি কতদূর অগ্রগতি হয়েছে? আর দ্বিতীয় কথা হলো, এখানে মাননীয় মন্ত্রী যখন এডুকেশন মিনিস্টার ছিলেন, মাননীয় ক্ষুরধার মন্ত্রী, খুব জ্ঞানী এবং খুব অভিজ্ঞ রতনবাবু এই পবিত্র হাউসে দাঁড়িয়ে 18 সালে প্রথম অ্যাসেম্বলিতে প্রথম দিনে উনি বলেছেন যে যেহেতু টিচারের অভাব, সুতরাং ত্রিপুরা রাজ্যের 4টা বিএড কলেজ আরো করা হবে। গোপালবাবু, ওই স্যার, গোপালবাবু, হায়ার এডুকেশন হচ্ছে কিন্তু না, না, Please, হচ্ছে please. পলিটেকনিক কলেজ, হায়ার এডুকেশন না। স্যার হচ্ছে কিন্তু পলিটেকনিক কলেজ, স্যার টেকনিক্যাল কলেজ, হায়ার এডুকেশন না। পলিটেকনিক কলেজটা হায়ার এডুকেশনে পড়ে, You are a senior- আদারওয়াইজ you are a senior member. ইট ইজ আন্ডার হায়ার এডুকেশন। স্যার আমার কণ্ঠ রোধ করতে আমার আপত্তি নেই, আমি বসে যাব। কন্ট্রোলের কথা আমি আপনাকে বলি, এখন মাননীয় মুখ্যমন্ত্রীকে কালকে একটু আধা বেলা পেয়েছি, আজকে পেয়েছি। আমরা তো মুখ্যমন্ত্রী পেয়ে সবাই খুশি। সাপ্লিমেন্টারি প্লিজ, সাপ্লিমেন্টারি হলো এই যে প্রত্যেকটা ভিশন ডকুমেন্টে যেটা ছিল প্রত্যেকটা কনস্টিটিউশনের মধ্যে একটা করে ওহ। কলেজ আর Supplementary. আপনি তো ভুলিয়ে দেবেন, আমি আপনাকে বলি। আর আমি যেটা বলতে চাই, যে কথাটা বলছিলাম যে রতনবাবুদের 4টা বিএড কলেজের কথা বলেছি। সাপ্লিমেন্টারি প্লিজ, এটা কোশ্চেনটা বিএড কি কলেজ নিয়ে অবস্থায় নয়, আছে? স্যার প্লিজ, কোশ্চেনটা হচ্ছে কি অবস্থায় আছে? এটা উত্তর বলেন। ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার স্পেসিফিক প্রশ্নই আসেনি। মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। আমার কোশ্চেন নাম্বার স্টার্ট 77। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কোশ্চেন নাম্বার 77 raised by Sri Jitendra Chaudhary, Honorable LOP। প্রশ্ন 1, বর্তমান রাজ্য সরকারের কলেজগুলোতে অধ্যাপিকার শূন্যপদের সংখ্যা কত? বর্তমানে রাজ্য সরকারের কলেজগুলোতে 277টি অধ্যাপিকার শূন্যপদ রয়েছে। প্রশ্ন 2, উক্ত কলেজগুলোতে অধ্যাপিকা স্বল্পতা দূরীকরণের দপ্তরের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? উত্তর, রাজ্য সরকারের অধীনস্থ সরকারি মহাবিদ্যালয়গুলিতে অধ্যাপিকার স্বল্পতা দূরীকরণের জন্য দপ্তর উদ্যোগ নিয়েছে। বর্তমানে 75টি শূন্যপদ পূরণের জন্য ইতিমধ্যে টিপিএসসি উদ্যোগ নিয়েছে। এছাড়া আরও 126টি শূন্যপদ পূরণের জন্য অনুমোদন পাওয়া গেছে। এই শূন্যপদগুলো সহসা পূরণের জন্য উদ্যোগ নেওয়া হবে। সাপ্লিমেন্টারি স্যার, প্রথমত হলো যে কোনো দপ্তরেরই শূন্যপদ তৈরি হবে সেই সাবজেক্টের তার ডিমান্ড অনুসারে। যেহেতু কলেজ শিক্ষা সংক্রান্ত, তো এই ক্ষেত্রেতে কলেজগুলোতে শুধু ডিগ্রি কলেজ না, কলেজ বলতে এখানে যা বোঝানোর চেষ্টা করা হয়েছে ইনক্লুডিং মিউজিক কলেজ, তার জন্য স্টুডেন্টসের রেশিও অনুযায়ী যে কত শিক্ষক এই অধ্যাপক অধ্যাপিকা থাকা দরকার, তার মধ্যে এখন কত সংখ্যক সেই ক্রিয়েটেড পোস্ট ফাঁকা আছে, এবং যদি এরকম যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 277টা পদ খালি আছে, 75টা শুধু টিপিএসসির কাছে রিকোয়েশন দেওয়া হয়েছে,
এরকম প্রায় সময়ই বলা হয় টিপিএসসিকে দেওয়া হয়, কিন্তু রিক্রুটের আর কি হয় না। তাহলে এই কলেজগুলো কিভাবে চলছে উইদাউট ফ্যাকাল্টি মেম্বার্স? তো এই যে গ্যাপ ছাত্রছাত্রীদের বা টোটাল শিক্ষা ব্যবস্থাতে, এটাকে সচল রাখার জন্য, তার জন্য সরকার যে শুধু একটা টিপিএসসিকে রেগুলেশন দেওয়া না, এই গ্যাপগুলো পূরণের জন্য, কারণ ছাত্ররা তার কোনো শিক্ষাবর্ষ বা তার টোটাল যে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, এর জন্য তো সে 3 বছরের জায়গাতে 6 বছর থাকবে না। তার জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা কি পদক্ষেপ নেওয়া হবে? মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় এলপি সাহেব এটা এখানে বলতে চেষ্টা করেছেন, তার উত্তরে আমি বলছি যে বর্তমানে টিআইটিতে 14টি প্রফেসর পদ, মানে শূন্য পদ আছে টিআইটিতে। এই পদগুলি আমরা পূরণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। অর্থ দপ্তরের কাছে আমরা পাঠিয়েছি অনুমোদন, এবং রাজ্য ক্যাবিনেটে যদি সেটা যখন আসবে সেটা আমরা টিপিএসসির মাধ্যমে সেটা পূরণ করব। টিপিএসসির এরকম না, টিপিএসসির উপরও কিন্তু চাপ আছে। টিপিএসসিকেও আরও বড় সড়ো করার একটা চিন্তা ভাবনা আমাদের আছে। তো সেখান থেকেও কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে না যে তা না। টিআইটিতে 6টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ বর্তমানে শূন্য পদ, এবং সেখানেও 6টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ পূরণের জন্য আমরা সেখানে উদ্যোগ গ্রহণ করেছি। এই ব্যাপারে রিক্রুটমেন্ট রুলস আর সেটা সংশোধন প্রক্রিয়া এখন চলছে। আমাদের পলিটেকনিকের যে লেকচারার, সেখানেও 9টি পদ আমাদের এখন শূন্য পদ আছে। এই পদগুলো পূরণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, এবং ফিনান্সের যদি অনুমোদন পাওয়া যায় আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়ে সেটাও আমরা টিপিএসসিতে পাঠাবো। আর্ট অ্যান্ড ক্রাফট মহাবিদ্যালয়ের 2টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ, যেটা আপনি একটু আগে উল্লেখ করেছিলেন, সেই ব্যাপারেও আর সংশোধনের প্রক্রিয়া চলছে। সরকারি মিউজিক কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 5টি পদ আছে, এখানে শূন্য আছে। এই ব্যাপারে রিক্রুটমেন্ট রুলসে সেখানেও সংশোধন করা হচ্ছে। আইএসসি কুঞ্জবন এমএড কোর্সের জন্য 6টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, 2টি অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসরের 2টি পদ খালি আছে। এমএড কোর্সে 6টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদ পূরণের জন্য সেখানেও রিক্রুটমেন্ট রুলসের প্রক্রিয়া চলছে। 2টি অ্যাসোসিয়েট প্রফেসর এবং 2টি প্রফেসর এর শূন্যপদ পূরণের জন্য দপ্তর রিক্রুটমেন্ট রুলস সংশোধন করছে। সিটি কুমারঘাটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের 5টি পদ শূন্য আছে, সেখানে রিক্রুটমেন্ট রুলসের সংশোধনের কাজ চলছে। আর 210টি সহকারী অধ্যাপকের পদ সাধারণ ডিগ্রি কলেজে খালি আছে। এর জন্য 75টি সহকারী অধ্যাপক পদের অনুমোদন পাওয়া গেছে, এবং দপ্তর কর্তৃক প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে আমরা সেটা প্রার্থী নির্বাচনের জন্য ত্রিপুরা লোকসভা আয়োগ অর্থাৎ টিপিএসসিতে আমরা সেটা রিকুইজিশন পাঠাবো। তাছাড়া আরও 126টি সরকারি অধ্যাপক সরকারি মহাবিদ্যালয়গুলিতে নিয়োগের জন্য অর্থ দপ্তরের অনুমোদন দিয়েছে অলরেডি। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে নিয়মিত সহকারী অধ্যাপক নিয়োগের জন্য টিপিএসসির মাধ্যমে আমরা সেটাও করব। মাননীয় স্পিকার স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উচ্চশিক্ষা বা টোটাল শিক্ষা দপ্তরের দায়িত্বে, এটা একটা বড় অ্যাডভান্টেজ। আমি অ্যাডভান্টেজটা পরে বলছি। যে আজকে যে তথ্য দেওয়া হলো 277 পোস্ট লাইন ভ্যাকান্ট। স্যার, 30/8/2019 সেদিন বলা হয়েছে 208টি পোস্ট ভ্যাকান্ট। এই হাউসে রিপ্লাই 20 মার্চ 2020 সেদিনও বলা হয়েছে 208টি পোস্ট ভ্যাকান্ট।
তারপর মিউজিক কলেজের জন্য আলাদা একটা প্রশ্ন ছিল, সচিন দেববর্মন মেমোরিয়াল সরকারি সঙ্গীত বিদ্যালয়ের। সেখানে এটা 2022-এর সেপ্টেম্বর মাসে 8টা পোস্টের মধ্যে 4টা পোস্টেই বেকার, অর্থাৎ 50%। তারপর একটা এই 23 তারিখে আরেকটা প্রশ্ন উত্তর ছিল 2022-এ, 284টা পোস্ট খালি এক্সেরারের, শুধু ডিগ্রি কলেজে। এখন আবার 277। তো ঠিক আছে, হয়তো 10 জন, 20 জন, 30 জন কোন একটা সময় রিক্রুট হচ্ছে, এতে যে মূল যে টোটাল ভ্যাকান্সি রিকোয়ারমেন্ট, এটা তো কখনোই ফিল আপ হচ্ছে না। ছাত্রছাত্রীদের এই যে কোনো সময়, আমাদের সময়তেও এটা তো নদীর স্রোতের মতো, জল একবার চলে গেলে এটাকে ধরা যায় না। আমাদের স্টুডেন্টসের সংখ্যা বাড়ছে, এটা বাড়বেই সময়ের নিয়মে, বাট আওয়ার কলেজেস don't have the required number of faculty members। তাহলে কি করে এই রাজ্যের ছাত্রছাত্রীরা তারা কোয়ালিটি এডুকেশন পাবে? আপনি বলছেন যদি ফাইন্যান্স ডিপার্টমেন্টে অনুমোদন পাওয়া যায়, ফাইন্যান্স ডিপার্টমেন্ট ফর হোয়াট? প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট ফর হোয়াট? সাপ্লিমেন্টারি করুন স্যার সেটাই তো বলছি স্যার। এবং ক্যাবিনেট, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এটা যে কোনো যে জাতি বা দেশের জন্য এটা নাম্বার 1 প্রায়োরিটি। বাট হিয়ার এই যে তথ্যগুলি এই হাউসে দেওয়া হয়েছে, সেখানে সেই প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এটা প্রুভ করছে না। তো সেই জায়গায় আমি বলবো, এই জন্যই বলছি যে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী, সব দপ্তরেরই হেড আপনি, তো ফাইন্যান্স ডিপার্টমেন্ট যদি এভাবে স্ট্যাগার করে রাখে, তো আপনার নেতৃত্ব ক্যাবিনেট কেন এটাকে ঝুলিয়ে রাখবে? আরেকটা ইয়েতে হিসাব দেওয়া হয়েছে, এই হাউসে হিসাব দেওয়া হয়েছে রতনবাবু যখন শিক্ষা দপ্তর ছিলেন, যে স্টুডেন্টস এবং টিচারের রেশিও কত হওয়া উচিত। সেখানে বলা হয়েছে 1:60। বর্তমানে টোটাল যে এনরোলমেন্ট অনুসারে সেই পরিমাণ ক্রিয়েটেড পোস্ট আছে কিনা? না না জিতেন বাবু, না স্যার, আমি একসাথে বলে, তো এই জায়গায় না, এটা তো রিলেটেড স্যার, রিলেটেড। আপনি যদি এইভাবে ইন্টারভেন করেন তাহলে না তো না আমি ইন্টারভিউ করছি, আমি আপনাকে সময়টাকে সংক্ষিপ্ত করে দিলাম। স্পেসিফিক স্পেসিফিক বলছি, বর্তমান যে স্টুডেন্ট এবং টিচার রেশিও পরিমাণ হায়ার এডুকেশন গুলোতে নিশ্চয় মুহূর্তে কত আপনি তো না না একটা কোশ্চেনের রিলেটেড কোশ্চেন এখানে এস্টাবলিশ করতে কোশ্চেন হবে, তারপর সেপারেট আনসার দিতে উনার কাছে ডাইরেক্টর রয়েছে, তথ্য you are present pause hindrance, pause hindrance. See, portfolio, he is very prepared and he is quite capable of replying to our queries. Don't underestimate. এই প্রশ্নগুলো
কি স্টুডেন্ট টিচারের রেশিও কি আমার প্রশ্ন যে করা সমীচীন নয় স্কুল প্রাইভেট স্কুল সরি কলেজ করে একটু অনুমোদন লাগবে, এটা একটা প্রসেস। তারপর আসবে এটা ক্যাবিনেটে, সেখানে আলোচনার সাপে, এটাই তো নিয়ম, আপনারাও ছিলেন, এটাই তো হবে। এটা ছাড়া তো সম্ভব নয়। আমি তো বললাম এখানে কতটা শূন্য পদ আছে সেই বিষয়ে এখানে পরিষ্কারভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে এখানে বলা হয়। এখানে রেশিও নিয়ে কথা হচ্ছে যে মাননীয় মন্ত্রী যখন এই দপ্তরে ছিলেন উনি অলরেডি রেশিওর কথা ওখানে বলেছেন। এখানে এখন অবধি যে স্টুডেন্টস ইনক্লুডিং গেস্ট ফ্যাকাল্টি 1200 জনের মতো আছে, টোটাল 63,000 স্টুডেন্ট আছে আমার কাছে। সেখানে সেখানে deregulation laid down by Government of Tripura for higher studies in institutions run by private management. India's University of Tripura. Answer: no. Deregulation. Higher studies in institutions run by private management under various universities of Tripura. Question: not by private management various quantum of money they are squeezing from our state. আমার অনুরোধ থাকবে, আপনি আশ্বস্ত করছেন, সো প্লিজ ডিপার্টমেন্ট শুড ইমিডিয়েটলি রিভিউ এখানে যতগুলো, এখানে আরিয়া ভাট্টা থেকে শুরু করে যা যা খুলেছে, এই দক্ষিণ ত্রিপুরা কাকড়াবলো কোনো একটা জায়গায় একটা ইনস্টিটিউশন খুলেছে, বিভিন্ন জায়গায় যা করেছে ফি স্ট্রাকচারগুলো নিয়ে যে এক্সামিন করা হয় এবং প্রপার স্টেপস যেন নেওয়া হয়, সরকারের হাতে যেন লাগামটা থাকে, এটি আমার বক্তব্য। সরকারের হাতে যেন লাগামটা থাকে, এরা যেন প্রাইভেট প্লেয়ার্সরা যেন আমাদের স্টেটটাকে লুটে নিয়ে নেওয়া যায়, এটা আশ্বস্ত করেছেন। আই এম সো হ্যাপি। ইমিডিয়েটলি প্রয়োজনীয় ব্যবস্থা নিন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন, আমি ধন্যবাদ দেব যে আমি যে আশ্বস্ত করলাম এর জন্য উনি আশ্বস্ত হয়েছেন। দেখুন, আমি ত্রিপুরা মেডিকেল কলেজে আমি ছিলাম, সেখানেও আমি দেখেছি এই ধরনের প্রবণতা ছিল। পরবর্তী সময়ে অনেক কেস ইত্যাদি হয়েছে এবং দেখা গেছে, মেডিকেল কলেজ সম্পর্কে আমি বলছি, সেখানে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট সেখানে বলা হয়েছে একজন রিটায়ার্ড জাজের অধীনে একটা কমিটি করবে, তারা এই ফি স্ট্রাকচার কমিটি, তারা কিন্তু রেগুলেট করবে। আপনি যে কথাটা বললেন শান্তিনিকেতনের যে বিষয়, আমার গোচরে এসছে, আমি আমার আধিকারিককে বলছি ইমিডিয়েটলি দেখুন সত্যতা, এটা সত্যতা যাচাই করুন, কারণ তারা করতে পারবে না, কারণ সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে যদি এরকম হয়ে থাকে, এবং সেইভাবে পদক্ষেপও নেওয়া হয়েছে। আর ইঞ্জিনিয়ারিং কলেজের কতগুলো বিষয় আমার কাছে আছে এখানে, যেমন এখানে on the backdrop of judgment given by the Supreme Court of India regarding charging fees in technical institution in following cases. একটা উদাহরণ দিয়েছি, in the case of Unni Krishnan JP and other versus State of Andhra Pradesh and others. In the case of TMA Pai Foundation and others versus State of Karnataka and others. In case of Islamic Academy of Education and another versus State of Karnataka. মুদ্রা কথা হচ্ছে, এই যখন এআইসিটির থেকে যতক্ষণ ধরে এখানে বলা হয়েছে তাদের গাইডলাইন্স থাকবে, সেখানে ওদের সাব কমিটি হয়েছে, যেই সাব কমিটি কতটুকু উপরে নিতে পারবে, কতটুকু নিচে নিতে পারবে, তার একটা অলরেডি এটা কিন্তু 2021-এই কিন্তু সেই সাব কমিটি তৈরির প্রসেস চলছে। আমরা আমাদের দপ্তরের তরফ থেকে আমরা বলছি যে যখন এটা আসবে তাহলে আমাদের পক্ষেও সুবিধা হবে, আমরাও তখন নির্ধারণ করতে পারবো। আর বাকি যে আপনি অন্য কলেজগুলো সম্পর্কে বলছেন, আমরাও চিন্তিত, নিশ্চয়ই দেখবো। এটা কোনো অবস্থায় বেশি পরিমাণে টাকা নেবে, এটা কীভাবে মানা যায়? মানা যায় না এটা, সেটা আমরা নিশ্চয়ই দেখবো। থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন মহোদয়। Admitted, start question 139.
Start question admitted 139. শ্রী দীপঙ্কর সেন মহোদয়, মাননীয় এমএলএ, ইহা কি সত্য যে উচ্চশিক্ষা দপ্তর এমবিবি ইউনিভার্সিটিতে বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের চার্টার্ড অ্যাকাউন্ট কোর্স চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে কিনা? উত্তর হচ্ছে এমবিবি ইউনিভার্সিটিতে বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের চার্টার্ড অ্যাকাউন্ট কোর্স চালু করার কোনো পরিকল্পনা আপাতত গ্রহণ করেনি। প্রশ্ন 2, সত্য হলে আগামী শিক্ষাবর্ষ থেকে এই কোর্সে পড়ার সুযোগ পাবে কিনা? 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্নে আসা। সাপ্লিমেন্টারি স্যার, আমরা এটা জানি যে একমাত্র সরকারি ইউনিভার্সিটি আমাদের রাজ্যে এমবিবি ইউনিভার্সিটি। এখানে এমনিতেই কমার্সের আমাদের সময় থেকে একটা জাঁকজমকপূর্ণ ছিল, কিন্তু তারপরে অনেকেই কমার্স আর করতে চাইছে। তার কারণ হচ্ছে কমার্সের নিয়োগ কম, 2 আমাদের এখানে ইন্ডাস্ট্রি সেভাবে নেই। কিন্তু ইদানিং ছাত্রছাত্রীরা সাধারণত চার্টার্ড অ্যাকাউন্ট এই কোর্সটা সেখানের মধ্যে তারা পড়তে চাইছে। এমবিবি যে ইউনিভার্সিটি, আমরা সেই ইউনিভার্সিটিতেই তার ব্যবস্থা করার মতো সুযোগ সেখানে আছে। কিন্তু এমবিবি ইউনিভার্সিটি 2016 সালে যার অগাস্ট মাসে তার জয়যাত্রা সেখানে শুরু হয়েছিল 6টি বিষয় নিয়ে। কিন্তু তার অগ্রগতি যেটা, 2 জন সহযোগী অধ্যাপক আর 4 জন সহকারী অধ্যাপক, 8 বছর পর্যন্ত সেখানের মধ্যে কোনো নিয়োগ সেখানের মধ্যে হচ্ছে না, এবং সেখানের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক শিক্ষক এর মধ্যে তার রিটায়ারমেন্ট সেখানের মধ্যে হয়ে যাচ্ছে। এখন যেই সরকারের তরফ থেকে একটা প্রস্তাব সেখানে আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বেঙ্গলি এবং কম্পিউটার, এই 4টা বিষয়কে সেখানের মধ্যে অন্তর্ভুক্ত করার একটা পরিকল্পনা সেখানে আছে। তার সঙ্গে এই চার্টার্ড অ্যাকাউন্টটাও সেখানের মধ্যে যুক্ত সেখানের মধ্যে করা দরকার। কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন মানুষের মধ্যে সেখানে তৈরি হয়েছে। আমরা দেখেছি এর মধ্যে যে উপাচার্য সেখানে, তিনি প্রায় রিটায়ারমেন্টে যাওয়ার সময় হয়ে গেছে, সময় খুবই কম। কিন্তু এই 3 মাসের মধ্যে কোনো ইন্টারভিউ কিন্তু তিনি কল করতে পারেন না, কিন্তু যেগুলো নিয়ে আজকে বিতর্ক সেখানে আসছে। কিন্তু দেখা গেল যে তিনি একটা ইন্টারভিউ কল করলেন, যে ইন্টারভিউটি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক বাজারের মধ্যে সেখানে এসছে, পিএইচডি ডিগ্রি পাইয়ে দিচ্ছেন। কাজে এই ধরনের অভিযোগগুলো ওনাদের সম্পর্কে সেখানের মধ্যে এসছে। কাজে এই ইউনিভার্সিটির আন্ডারে ল কলেজ, ইউনিভার্সিটির আন্ডারে এমবিবি কলেজ, বিবিএম কলেজ, এই 3টা কলেজ সেখানের মধ্যে রয়েছে। সব জায়গাতেই সেই ঘাটতিগুলো সেখানে আছে। ঠিকমতো সময়মতো পরীক্ষা নিতে পারছে না, শিক্ষক স্বল্পতা সেখানে কম, ঠিকভাবে খাতাটা সময়মতো কাটতে পারছে না। কাজে এই ধরনের সমস্যাগুলো সেখানে আছে। আমরা এটা অনুরোধ করব যে এই এমবিবি বিশ্ববিদ্যালয়টা সম্পর্কে উচ্চশিক্ষা দপ্তর আমাদের একমাত্র ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটি, কাজে এই সম্পর্কে সরকারের আরও বেশি তত্ত্বাবধান সেখানের মধ্যে দরকার। তৎসঙ্গে যেটা 25টা আমাদের কলেজ উচ্চশিক্ষা 24টা, এর মধ্যে 16টা কলেজে কোনো অধ্যাপক সেখানের মধ্যে নেই। কাজে এই বিষয়গুলো দেখা দরকার। সাপ্লিমেন্টারি প্লিজ। কোনো সাপ্লিমেন্টারি নেই তাহলে আপনার আছে কই? উত্তর দিক উনি তো বললেন প্রফেসর নাই, প্রিন্সিপাল না, কি ইন্টারভিউ ডেকেছেন, পরীক্ষা এরপর হওয়ার আবার আপনার কোশ্চেন ছিল বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের চার্টার অ্যাকাউন্ট করতে চালু পরিকল্পনা গ্রহণ করেছে কিনা। আমি তো সেই মুখ্যমন্ত্রী উত্তর দিয়ে দিয়েছেন, সম্পর্কেই বলেছি। মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছেন নাই, চার্টার অ্যাকাউন্ট হবে না, আপাতত পরিকল্পনা নেই। এরপরে যেটা বললেন যে পরীক্ষা হচ্ছে না, ও তিনি 3 মাসের মধ্যে রিটায়ারমেন্টে যাবেন, অন্যান্য কোর্স চালু হচ্ছে না। ওই ইউনিভার্সিটির বেশ কিছু সমস্যা ঘোটালা সম্পর্কে আমি বললাম, বলবেন না মুখ্যমন্ত্রী? কোর্সটা চালু হবে কিনা, সেই কলেজটার অবস্থা বললাম। আমি উত্তর দিচ্ছি। ইউনিভার্সিটি মাননীয় বিধায়ক মহাশয়, আমি উত্তর দিচ্ছি। যে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে এই ধরনের কোর্স যদি চালু করতে হয়, তাহলে ইউজিসির যে অনুমোদন তো লাগেই, তাছাড়াও ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া অর্থাৎ ICAI, তার অনুমোদন অবশ্যই প্রয়োজন। আর আপনার অবগতির জন্য জানাচ্ছি যে এই কোর্স কিন্তু 5 বছরের কোর্স, কিন্তু 5 বছরের। আপনারাই কিন্তু এমবিবি ইউনিভার্সিটি, আপনাদের সময়ে কিন্তু সেটা শুরু হয়েছিল। ইনফ্রাস্ট্রাকচার কিছুই ছিল না বলতে গেলে, আমরা কিন্তু আস্তে আস্তে করে ইনফ্রাস্ট্রাকচার সেখানে আমরা ডেভেলপ করছি। আপনারা করেছেন, সেটা অস্বীকার করার উপায় নেই। তো বিভিন্ন বিষয় আপনি বলেছেন, আমরা এগুলো আমার নজরদারি আছে। তো এই কোর্স, যে কোর্সটার কথা আপনি বললেন যে চার্টার অ্যাকাউন্ট,
চার্টার অ্যাকাউন্ট্যান্ট এই 5 বছর এই কোর্সে দুরকমভাবে ভর্তি হওয়া যায়। একটা হচ্ছে ফাউন্ডেশন রুট আর একটা হচ্ছে ডাইরেক্ট এন্ট্রি রুট। ফাউন্ডেশন রুটে যদি যেতে হয় তাহলে যারা উচ্চ মাধ্যমিক পাশ করবে তারাই কিন্তু সেখানে যেতে পারবে। আরেকটা হচ্ছে যারা ডাইরেক্ট যেতে পারবে তারা কমার্সের স্টুডেন্ট হতে হবে এবং 55% তাদের মার্কস থাকবে। এ হচ্ছে নিয়ম। এবং যখন তারা তখন তারা অ্যাপ্লাই করতে পারে। এখন পর্যন্ত এই ধরনের আমাদের কাছে কোনো অ্যাপ্লিকেশনও আসেনি। যদি আসে নিশ্চয়ই আমরা এই ধরনের একটা বিভাগ খোলা যায় কিনা নিশ্চয়ই আপনি দেখবেন। মাননীয় সদস্য সাপ্লিমেন্টারি স্যার, 2016 সালে এটা আমাদের সময়ে সেইটা চালু হয়েছিল, কিন্তু তার অগ্রগতি তারপরে কিন্তু হয়নি। মাননীয় মন্ত্রী যেখানে মধ্যে বললেন সেখানে লাইব্রেরি সায়েন্স, ইংলিশ, ম্যাথ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি আর সেলফ ফিনান্সিং এ দিয়ে সেখানের মধ্যে শুরু হয়েছিল 6টা সাবজেক্ট। তারপরে আজকে কিন্তু 8 বছর চলে গেল। আপনার 8 বছরের মধ্যে আপনার কোশ্চেন রিলেটেড, এটাই বলছি, আপনার কোশ্চেন ইউনিভার্সিটির রিলেটেড সঙ্গে বলছি। সাপ্লিমেন্টারি কি? আপনার কোশ্চেন রিলেটেড আমি সাপ্লিমেন্টারি কি? আমি মন্ত্রী যেটা বলেছেন আমি তার উত্তরটাই সেখানের মধ্যে বলছি। আমি সেই প্রশ্নটাই মন্ত্রীর সেখানের উত্তর মধ্যে করে আমার বলছি। স্যার উত্তর দিচ্ছেন। না, আমি পাল্টা উত্তরের প্রশ্ন। এই 8 বছরের মধ্যে একটা সাবজেক্ট বাড়েনি, 8 বছরের মধ্যে একজন প্রফেসর সেখানের মধ্যে নিয়োগ হয়নি। কাজেই ডেভেলপ করা দরকার। আমার কথা হচ্ছে কোর্সটার একটা ডেভেলপমেন্টও যদি না হয় এবং এখানের মধ্যে যেই সাবজেক্টগুলোর জন্য রিকমেন্ড করা হয়েছে সেগুলো মতো নেওয়া ঠিক হচ্ছে আছে, গভর্নমেন্টের কাছে, হবে, development তার হবে। ডেভেলপমেন্ট হওয়া দরকার। এই প্রশ্নটাই সেখানের মধ্যে তুলছি এবং এটা আগামী শিক্ষাবর্ষ থেকে এটা চালু হবে কিনা এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই দপ্তরের মন্ত্রী সেই কথাটা বলেন। আগামী শিক্ষাবর্ষ থেকে এটা চালু হবে কিনা এটা রাজ্যের ছাত্রছাত্রীদের ডিমান্ড। চার্টার অ্যাকাউন্টটা হ্যাঁ, বলে দেন। চার্টার অ্যাকাউন্টের মধ্যে বললেন একটা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস করে, আর একটা হচ্ছে কোনটা পরীক্ষাতে 50% মার্কস বলে দিলেন। আমাদের রাজ্যে এই ধরনের স্টুডেন্ট তো প্রচুর সংখ্যায়। আর এই আপনি বলতেই থাকবেন। মাননীয় সদস্য শ্রী বিনয় ভূষণ দাস মহোদয়। উত্তরটাই তো বললাম না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার অ্যাডমিটেড স্টার কোয়েশ্চন নাম্বার 141। কোশ্চেন নাম্বার 141 বাই শ্রী মাননীয় বিধায়ক বিনয় ভূষণ দাস। ইহা কি সত্য যে পানিসাগরে এসডিজেএম কোর্ট চালু করার সিদ্ধান্ত সরকারের রয়েছে? উত্তর হ্যাঁ, পানিসাগরে এসডিজেএম কোর্ট চালু করার সিদ্ধান্ত সরকারের রয়েছে। 2 সিদ্ধান্ত থাকলে কবে নাগাদ কোর্টের কাজ শুরু হবে? উত্তর প্রয়োজনীয় জমি জায়গা বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কোর্ট বিল্ডিং নির্মাণের কাজ শুরু হবে। ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। দীর্ঘদিন ধরে এই প্রসেস চলছে। আমরা ল্যান্ড দিয়েছি। আমাদের নতুন এসডিএম অফিস চালু হওয়ার পরে পুরাতন পোস্টারের বিল্ডিংটা অ্যাবান্ডন অবস্থায় ছিল। এখানে দিদেন ল সেক্রেটারি 2 বার ভিজিট করেছেন। উনি আশ্বস্ত করেছেন যে এখানেই কোর্ট হবে। তারপর আমাদের অনারেবল জাস্টিস অরিন্দম রোদ মহোদয় উনিও ল সেক্রেটারিকে নিয়ে ভিজিট করে উনি পজিটিভ রেসপন্স দিয়েছেন যে বিল্ডিংটা ঠিকই আছে, একটু রেনোভেশন প্রয়োজন হবে। প্লাস এসডিজেএম এবং আপনার সিভিল জাজ জুনিয়র ডিভিশনের 2 জন জাজ থাকার মতো যে ব্যবস্থা এটা আমরা ডাক বাংলা পিডব্লিউডি অফিস খালি করে দিয়েছি আমরা, এটাও রেনোভেট হয়ে গেছে। তাই আমার অনুরোধ থাকবে, জমি পাওয়া গেছে, বিল্ডিংও পাওয়া গেছে, সব কিছু হয়ে গেছে। তারপর আমাদের সিনিয়র আর্কিটেক্ট পিডব্লিউডি নিউ ক্যাপিটাল কমপ্লেক্স আগরতলা গত 28/8/2023 ইংরেজিতে একটা চিঠি দিয়েছিলেন। সেই অনুসারে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি রিপোর্ট পাঠিয়েছেন। প্রপোজাল কনস্ট্রাকশন অফ এসডিজিএম কোর্ট এট পানিসাগর, নর্থ ত্রিপুরা, সাবহেড রিমডেলিং অফ এক্সিস্টিং স্ট্রাকচার রিগার্ডিং সাবমিশন অফ ড্রয়িং অফ এক্সিস্টিং স্ট্রাকচার্স। ল্যান্ড ডকুমেন্ট সহ সমস্ত ডিপিআর তৈরি করে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেটা 4/10/2023 ইংরেজিতে।
এরপরে আর কোনো রেসপন্স আমরা পাচ্ছি না, এই জন্য প্রশ্নটা করতে বাধ্য হলাম। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিষয়টা আমার অবগতি আছে। বিষয়টা আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে এক দুবার কথা বলেছি। হ্যাঁ, এখানে এটা আমরা নিশ্চয়ই করব, এবং কতগুলো জায়গার মধ্যে যেমন নো অবজেকশন প্রদানের যে প্রক্রিয়াটা এখনো সমাপ্ত হয়নি, তো সেটাও হলে নিশ্চয়ই আমরা করব। থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস মহোদয়। আমার অ্যাডমিটেড কোশ্চেন স্টার কোশ্চেন নং 143। Honorable Speaker, sir, মাননীয় বিধায়ক রঞ্জিত দাস মহোদয় প্রশ্ন এনেছেন। প্রশ্ন 1, ইহা কি সত্য অমরপুর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীন থাকছড়া গ্রামের শুকর ফার্মটি সম্পূর্ণ হওয়ার পরেও চালু করা হচ্ছে না? উত্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীনে থাকছড়া গ্রামের শুকর ফার্মটি সম্পূর্ণ কাজ এখনও শেষ হয়নি। যেমন খামারের ভিতরে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা, খামারের রাস্তা তৈরি করা ইত্যাদি। উক্ত কাজগুলি খুব অল্প সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে এবং অন্যান্য আনুষঙ্গিক অফিস পত্রাদি ব্যবস্থা করার মাধ্যমে শূকর পালনের কাজ শুরু করা হবে। দপ্তর ইতিমধ্যে খামার চালু করার জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। সত্য হলে তার কারণ কি? উপরের উত্তরের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় উত্তর প্রশ্ন আসে। স্যার, সাপ্লিমেন্টারি। এই শুকর ফার্মটি প্রায় 5 বছর আগে এটা নির্মাণ হয়েছে। দীর্ঘ সময় পর্যন্ত মাঝে সেটা বিদ্যুতের সংস্থানের ব্যবস্থা ছিল না। মন্ত্রীমশাই যেটা বলেছিলেন জলের, ইদানিং সেই জল এবং বিদ্যুতের ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে। একটা দপ্তরের যদি তার পরিকাঠামো 5 বছর পার হয়ে যায়, এটা আবার মেনটেন্সের সময় আসবে, সেটা যদি চালু করা না হয়। তো আমি বিশেষভাবে আপনার মাধ্যমে দপ্তরের মাননীয় মন্ত্রী মহাশয়কে এবং দপ্তরে যারা আধিকারিক রয়েছেন তাদের এই বিষয়ে আগ্রহ কম হয়েছে। এটা আরও একবার এই বিধানসভাতে আমি উত্থাপন করেছিলাম। ওই সময় বলেছে যে ইমিডিয়েট সেটা চালু করা হবে, কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও এই পাম্পটি চালু করা হচ্ছে না। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহাশয় দৃষ্টি আকর্ষণ করছি যে এই পাম্পটির পাশে আমাদের থাকছড়া একটি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এবার এই পঞ্চায়েতটি সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত। প্রধান উপপ্রধান মহিলা, 7 জন যে 9 জন মেম্বার মহিলা, জিআরএস মহিলা এবং পঞ্চায়েত সেক্রেটারি মহিলা, পঞ্চায়েত সমিতির সদস্য মহিলা। তো আমার প্রস্তাব থাকবে যাতে ওই পঞ্চায়েতকে এই পানটা হস্তান্তর করা হয়, তাহলে মাতৃশক্তিরা উৎসাহিত হবে, অর্থাৎ মহিলাদের দ্বারা এই পানটি যাতে পরিচালিত। আমি মাননীয় মন্ত্রী আপনার মাধ্যমে মন্ত্রীকে রিকোয়েস্ট করব দপ্তরে যারা আধিকারিক রয়েছে যাতে ওই পঞ্চায়েতকে দিলে পরে, এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে ডাক্তাররা সেটাকে তার স্বাস্থ্য পরীক্ষা করবে, তাদেরকে ট্রেনিং দেবে। এতে মহিলারা কাজের একটা উৎসাহিত হবেন এবং সেটা অন্তত পক্ষে পরিচালনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা নেবে এবং মহিলারা সে কাজের সঙ্গে যুক্ত হতে পারবে, যাতে ইমিডিয়েট সেটাকে মহিলাদের বা পঞ্চায়েতকে হস্তান্তর করা হয়। সাপ্লিমেন্টারি স্যার, স্পিকার স্যার, মাননীয় মন্ত্রীকে, মাননীয় মন্ত্রী, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, টাইম প্রায় শেষের পথে। 1 মিনিট স্যার। স্পিকার স্যার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে আমি অনুরোধ করতে চাই যে আর.কে. নগর এবং দেবীপুর দুইটার মধ্যে প্রচুর জমিন আছে, যেটুকু জঙ্গল হয়ে পড়ে আছে। এটা অতি সচ্ছল সঠিকভাবে এইগুলি জমিনগুলি এবং বেদখল হয়ে যাচ্ছে, এগুলি কাজ করবেন কি? এটি আমার প্রশ্ন। মাননীয় মন্ত্রী মহোদয়। অনারেবল স্পিকার স্যার, মাননীয় বিধায়ক রঞ্জিত দাস মহোদয় ওনার সাপ্লিমেন্টারিতে যেটা উল্লেখ করেছেন এটা অনেকটাই সত্য। আমার যদি এর আগে যেটা তিনি বলেছেন যে প্রশ্ন এনেছেন তখন হয়তো আমি ছিলাম না মন্ত্রী হিসাবে দপ্তরের। আমার মনে আছে আমি লাস্ট টাইম গোমতী জেলা যখন রিভিউ মিটিং করি তখনও বিষয়টা রেইজ হয়েছিল এবং সেই অনুযায়ী আমরা ইনস্ট্রাকশন দিয়েছিলাম। এটা অস্বীকার করা যাবে না, কিছু একটা নেগলিজেন্সি সেখানে ছিল এবং যারা সেই কাজ নিয়েছে কনস্ট্রাকশন পার্ট সিভিল ওয়ার্ক করার জন্য
এই কাজটা 18-19 সাল থেকেই শুরু হয়েছে, প্রায় 1,60,00,000 টাকা ব্যয়ে এই গোমতী জেলার থাকছড়া শুকুর ফার্মটি করার জন্য। এবং সেখানে যে কম্পোজিশন ধরা হয়েছিল কাজের, যেমন ড্রেনেজ সিস্টেম সহ 30টি শুকুরের জন্য ফোর্ডিং শেড নির্মাণ, কাভার্ড অ্যান্ড আনকাভার্ড, ড্রেনেজ সিস্টেম সহ 10টি পুরুষ শুকুরের জন্য বোর প্যান শেড নির্মাণ, কাভার্ড অ্যান্ড আনকাভার্ড, রাট প্রুফ গোডাউন নির্মাণ, 2টি ম্যানিউর পিট নির্মাণ, আরসিসি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ, লেবার রেস্ট। মাননীয় মন্ত্রী মহোদয়, এগুলো কবের মধ্যে বলে দিন, শেষ টাইম কিন্তু না, এটা প্রায় শেষের পথে রয়েছে। এখন আমরা ইনস্ট্রাকশন দিয়েছি আমাদের ডেপুটি ডাইরেক্টরকে, স্পেশালি এটা বলা হয়েছে যে এটা ইমিডিয়েটলি কমপ্লিট করে এটা হস্তান্তর করার জন্য। তবে মাননীয় বিধায়ক আরেকটা জিনিস যেটা বলেছেন যে এখানে এসএসজি গ্রুপ মহিলাদের দ্বারা যেটা পরিচালিত আছে তার হাতে হস্তান্তর করার জন্য আমি মাননীয় বিধায়ককে আশ্বস্ত করব যে এটা আগে একবার হস্তান্তর হোক, তারপর আমরা আপনার সাথে বসে আলোচনা করব। ঠিক আছে। মাননীয় বিধায়ক রামপদ জমাতিয়া মহোদয় যে বিষয়টা রেখেছেন এটা ঠিক। আমাদের আর.কে. নগর এবং দেবীপুর 2টা ফার্ম রয়েছে বড় পরিমাণের, কিন্তু আপনি যেটা বলেছেন যে জায়গা খালি পড়ে আছে, এটা সত্য নয়। কারণ ওই জায়গার বেশিরভাগ জায়গা আমরা কিন্তু ফডার প্লান্টেশনের জন্য রেখেছি। কারণ আমাদের ত্রিপুরা রাজ্যে যতগুলি গভর্নমেন্ট ফার্ম রয়েছে, এই গভর্নমেন্ট ফার্মগুলিতে যে ফডার আমরা ডিস্ট্রিবিউশন করি, গ্রিন ফডার, ওইগুলি আমরা ওই সমস্ত জায়গাতে আমরা প্লান্টেশন করি। ওকে, মাননীয় সদস্যগণ, প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি, সেগুলো সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলো উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রীদেরকে আমি অনুরোধ করছি। রেফারেন্স পিরিয়ড। স্যার, আপনার মাধ্যমে কালকে আমি দাবি করেছিলাম, আবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানতে চাই, হাউস জানতে চাই, মুখ্যমন্ত্রী একটা কাজে দিল্লি গেছিলেন। এটা খুবই ভালো যে এটিএফ এবং এনএলএফটি আমাদের রাজ্য থেকে অলমোস্ট নির্মূল হয়ে গেছে বলা ছিল। তো দেখলাম 250 কোটি টাকার একটা তাদের রিহ্যাবের জন্য একটা প্যাকেজও এসছে, ভেরি নাইস। আমরা জানতে ইচ্ছুক যে মানুষ 50% অফ দ্য পপুলেশন এখন ফ্লাডে এবং ধসে বিপর্যস্ত। কেন্দ্রীয় সরকার আমাদের আজকের তারিখ অবধি কি সহায়তা করেছে? অ্যাডভান্স 40 কোটি দেওয়া ছাড়া, আমাদের যেটা প্রাপ্য অ্যাডভান্স দেওয়া ছাড়া আর কি প্যাকেজ এই বন্যা দুর্গতদের এবং ধসের যারা আক্রান্ত হয়েছেন, বাড়িঘর সম্পূর্ণ ছেয়ে গেছে, কি আমরা পেলাম আজকের তারিখ অবধি? দয়া করে যে মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে একটু জানা, খুশি হোক। দিল্লি থেকে দিল্লি ফেরত এসছেন, তো স্বাভাবিক নতুন কোনো খবর আমাদের জন্য থাকতে পারে। কালকে সুদীপবাবু আপনাকে বলেছিলাম, না এটা তো না আমি কি বলেছিলাম বলছি, গোপালবাবু একটা মিনিট, সুদীপবাবুটা সেরে নিই। মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন গতকালও প্রশ্নটা উঠিয়েছে। তো মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ বলেছেন কিন্তু আজকে যখন আমি আমার লাস্ট বক্তব্য আমি রাখবো, সেখানে আমি পুরো আমার বক্তব্যটা আমি শুনে রাখবো। ওকে, ফাইন। না, গোপালবাবু আগে উঠেছিলেন, প্লিজ বলো। স্পিকার স্যার, আমি শর্টলি দুটাই একটা ব্যাপার হলো স্যার, আপনার মাধ্যমে আমি ফাইন্যান্স মিনিস্টার বা মুখ্যমন্ত্রীকে আমি বলছি যে ট্রেজারি ওয়ানে বিধায়কদের আমি অনেক কমপ্লেন পেয়েছি, অনেক বিধায়ক বলেছি বা আপনার অফিস থেকে আমি খবর নিয়েছি, যখন বিলগুলি পাঠানো হয়, একজন ভদ্রলোক আছে বাদল রায়, TCS গ্রেড 1, ট্রেজারি নাম্বার 1, ওখানে খুব ডিলে করে এবং রিটার্ন করে, হ্যাগেল করে। এটা আপনার নোটিশ নিলাম আপনার মাধ্যমে সরকারের মধ্যে। মান্দাইতে 11 মান্দায় রশিরাম একাডেমিতে গত 1 সেপ্টেম্বর, তার 5 সেপ্টেম্বর একজন আয়ুষ দেববর্মা নামে একটা ছেলে 12 বছরে 6-এ পড়ে, হুক লাইনে এই করে। আমি রতনবাবু শেষ করি না, পার্সোনালি বলতে পারিস এটা কি আরে স্যার ব্যক্তিগত নাম নিয়ে আরে বলতে পারবো না। আরে ব্যক্তিগত নাম নিয়ে বলা যায় না। আরে
একজন ছাত্র আরে অফিসারের কাজ করে কি হবে তাহলে? আপনার ব্যক্তিগত নাম নিয়ে বলা যায় না স্যার। ব্যক্তিগত নামটা বাদ দিয়ে দিলেন, একজন ছাত্র উনি কি স্যার একদিকে আপনি গলা টিপবেন, একদিকে উনি টিপবে, আমরা কি করবো? কথা বলবো না স্যার। একজন ছাত্র হুক লাইন স্কুলে, হুক লাইনে 1 সেপ্টেম্বর মান্দাইতে মারা গেছে, জানতে পারতেন। রশিয়াম একাডেমি। এই ব্যাপারে কোনো এফআইআর করা হয় নাই। বিদ্যুৎ বিভাগের সাব ডিভিশন অফিসার গিয়ে দেখে এটা সাবসিকুয়েন্টলি এটা পোস্টমর্টম করানো হয়েছে। এবং এই ব্যাপারে একটা ছেলে যে মারা গেল, আমি ভাবছিলাম, এতদিন অপেক্ষা করছিলাম 2 দিন, আমাদের মাননীয় মন্ত্রী খুব ডাইনামিক ম্যান, আমাদের অপোজিশন লিডার ছিলেন, উনি উঠাবেন যেহেতু এই। যাই হোক, আমি বলবো এটা এই ছাত্রটা যে এই মারা গেল তাকে কি কম্পেনসেশন দেওয়া হলো এবং কি কেন ওই স্কুলটা হুক লাইনে চালু ছিল, হুইজ রেসপন্সিবল ফর দ্যাট। ঠিক আছে, ওকে ওকে, অ্যাকশন নেওয়া হবে কি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্যার শম্ভু বাবু, শম্ভু প্লিজ একটা, ওয়েট 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 ওয়েট, জিতেন বাবু বলেছিলেন আগে, প্লিজ। গত পরপর 2টি সেশনে 2টি খুবই মর্মান্তিক ঘটনা। তার মধ্যে একটা এই যে কুমারঘাটের যে রথযাত্রাতে 10 জন লোক মারা গেছে এই রথকাণ্ডে। আরেকটা হলো লটিংছড়া চা বাগান, সেখানে বিশাল অঙ্কের টাকার ঘোটালা হয়েছে, একজন অফিসার সম্ভবত সাসপেন্ড হয়েছে। এটা যখন প্রথম উঠে দ্বিতীয় অধিবেশনে মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেছিলেন, নটিংছড়ার ব্যাপারে তদন্ত হবে এবং দোষী তার সাথে যারা রিকমেন্ড করেছেন তার বিরুদ্ধে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা নেওয়া হবে। আর রথকাণ্ডের ক্ষেত্রেতেও তদন্তের মাধ্যমে সেখানে কাদের গাফিলতিতে এটা হলো, কাদের ইন্ধনেটা হলো, তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। এটা গেল সেশনেও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তদন্ত চলছে, নিশ্চিন্তে থাকুন, ব্যবস্থা হবে। 4 মাস কত হয়ে গেছে, 6 মাস। কাজে এই দুটো ক্ষেত্রেতে তার অবস্থা কি, আমি ইনস্ট্যান্টলি যদি মাননীয় মুখ্যমন্ত্রী বলতে না পারেন, আজকে হাউস শেষের দিকে হলেও এই দুটোর যে স্ট্যাটাসটা কি এ কথা বললে আমরা এই হাউসের মানুষ আশ্বস্ত হব। শম্ভু বাবু, শম্ভু বাস, আর কেউ না, শম্ভু প্লিজ। স্যার, এই হাউসকে আমি অবগত করতে চাই একটা খুব সিরিয়াস বিষয়। বিষয়টা হচ্ছে আমাদের রাষ্ট্রের সুরক্ষার বিষয়ে। আমরা জানি বাংলাদেশের একটা ঘটনা, ওইখানে সরকারের একটা পরিবর্তনের পর একটা কী অবস্থা চলছে, ভারত বিরোধী একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এবং গতকালকের পত্রিকায়, চ্যান্দেন পত্রিকায়, আমবাসা রেল স্টেশনে বাংলাদেশি আটক। অর্থাৎ এখানে রাষ্ট্র সুরক্ষার বিষয়টা এই কারণে আসছে যে যেহেতু সেখানে ভারত বা আমাদের রাষ্ট্রকে ঘিরে একটা বিরোধীর একটা অবস্থা তুঙ্গে, কাজেই এই অবস্থাতে যদি এভাবে বাংলাদেশের নাগরিকরা আমাদের দেশে এসে ষড়যন্ত্র করবে না বা ক্ষতি করবে না তার কোনো কিন্তু একটা গ্যারান্টি নেই। তার কারণে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখবো আপনার মাধ্যমে, যাতে করে এই বিষয়টা একটু নজর দেওয়া হয়। কারণ কদিন আগেই ইউপিতে, উত্তরপ্রদেশের জামিয়া হাবিবি নামে একটা মাদ্রাসা, সেখানে ভারতীয় নকল নোট তৈরি করার কারখানা ধরা পড়েছে এবং সাথে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার, জিহাদ ঘোষণা করার একটা দলিল কিন্তু সেখানে এসছে। ন্যাশনাল মিডিয়াগুলো সেগুলো কাভারেজ করেছে। তার কারণে আমি মনে করি যে আমরা যেহেতু রাষ্ট্রবাদে বিশ্বাস করি, রাষ্ট্রের সুরক্ষাটাই প্রাধান্য, কাজেই এভাবে যদি বাংলাদেশি নাগরিকরা
বিনা বাধায় এখানে ঢুকে বা প্রবেশ করার একটা সুযোগ পায়, সেটা কিন্তু আমাদের জন্য খুব সিরিয়াস একটা বিষয়। কাজেই কেন্দ্র সরকারের মাধ্যমে যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তার ব্যবস্থা করেন, আমি তার আর্জি রাখছি। নমস্কার। মাননীয় স্পিকার স্যার, না না একটা প্রশ্ন স্যার। না, প্লিজ সারাদিন চলতে পারবেন না, প্লিজ 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 বিয়ার উইথ আস। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছে পরে বিকালে উত্তর দেবেন না এখন? আমি নোট ডাউন করেছি, পরবর্তী সময় যখন বক্তব্য দেবো ওকে, ফাইন। রেফারেন্স পিরিয়ড উল্লেখ্য বিষয় বিবৃতি প্রদান। মাননীয় সদস্যগণ এবং সবার কার্যসূচি হলো রেফারেন্স পিরিয়ড। আজ 6টি রেফারেন্স পিরিয়ড এবং সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতিতে স্বীকৃত হয়েছিলেন। রেফারেন্স পিরিয়ডের প্রথমটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মন মহোদয়। এখন আমি উপজাতি কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুর উপর ওনার বিবৃতি দেওয়া হয়। বিষয়বস্তুটি হলো 6টা আছে, 3টা শুধু ডিসকাশন। কেন বলছি, 2 নম্বর আইটেম বিশালগড় বক্সনগর সোনামুড়া কালকে আলোচনা হয়ে গেছে, আমাদের মেম্বারের দরকার নেই। 6 নম্বর আইটেম অলরেডি মাননীয় অপোজিশন লিডার বলেছেন লে হলেই চলবে, কারণ বেকার নিয়ে অনেক কথা হয়ে গেছে, আলোচনা হয়ে গেছে। আরেকটা হলো 4 নম্বর, এটাও কিন্তু বাদল শীলের কথা মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কালে বলে দিয়েছেন। সুতরাং 3টা ডিসকাশন হয়েছে। ঠিক আছে। আর এর মধ্যে বিষয়বস্তুটি হলো রিগার্ডিং দ্য প্রোগ্রেস অফ TRESP in 23rd ট্রাইবাল ডোমিনেটেড ব্লকস অফ ত্রিপুরা। 1 সেকেন্ড, ক্লিয়ারিফিকেশন দুটো ম্যাক্সিমাম, দুটো, কারণ অনেকগুলো আছে বিদ্যুৎ আজকে। বলুন। না 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 সুদীপ বাবু, না না দুটো ক্লিয়ারিফিকেশন সবাই। না 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 ঠিক আছে, না না আপনার তো একটা ক্লিয়ারিফিকেশন কভার হয়ে যায়, ক্লিয়ার হয়ে যাবে। বলুন। বরং গোনাং স্পেশাল চিনি বরং গোনাং সুদীপ বর্মনनि উত্তর নাং দিনাই ট্রিপস নামে একটি 14,400 কোটি টাকা বহুক্ষেত্র প্রকল্প বিশ্বব্যাংক কৃতক অনুমোদিত হয়েছে। 1 মার্চ 2024 বিশ্বব্যাংকের সাথে ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখিত লোন সম্পর্কিত চুক্তি কার্যকর হয় 20 মার্চ 2024 তারিখ থেকে। এই প্রজেক্টের মেয়াদ 6 বছর। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল ত্রিপুরার 8টি জেলা জুড়ে 23টি জনজাতি অধ্যুষিত ব্লকের জীবিকার সুযোগ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণ ও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করা, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, জনজাতি এলাকায় সড়ক পরিষেবা উন্নয়ন করা। এই ব্লকগুলি হল রূপাইছড়ি, শিলাছড়ি, করবুক, অম্পিনগর, কিল্লা, জম্পুজলা, পদ্মবিল, তুলাশিকর, মঙ্গিয়াকামি, বেলবাড়ি, লেফুঙ্গা, হেজামারা, মান্দাই, জম্পুইহিল, তামসরা, লালজুড়ি, দশদা, রৈসাবাড়ি, শামনু, গঙ্গানগর, ডুম্বুরনগর, মনু, পেচারতর। এর মধ্যে রয়েছে 12টি এক্সপ্রেশনাল ব্লক। এই প্রকল্পের মূল 3টি প্রধান উদ্দেশ্য। 1 নম্বর, জীবিকার মান উন্নয়ন, যার জন্য মূলত কাজ করবে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন TRLM, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। 2 নম্বর, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, যার জন্য মূলত কাজ করবে শিক্ষা দপ্তর। 3 নম্বর, জনজাতি এলাকার সড়ক পরিষেবার উন্নয়ন, যার জন্য মূলত কাজ করবে PWD NRNB। এই প্রকল্পের মোট বাস্তবিত অর্থের পরিমাণ 1,400 কোটি টাকা। প্রস্তাবিত অর্থের 80% অর্থাৎ 1,120 কোটি টাকা বিশ্বব্যাংক ঋণ হিসেবে দেবে এবং 20% অর্থাৎ 280 কোটি টাকা রাজ্য সরকারের অর্থায়নের প্রকল্পতে রূপায়িত হবে। এই প্রকল্পটির
নোডাল দপ্তর হলো জনজাতি কল্যাণ দপ্তর, চিফ অপারেটিং অফিসার। বিভিন্ন ক্ষেত্রে স্পেশালিস্টদের নিয়ে একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করা হয়েছে। 5টি ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট সহ 23টি ব্লকের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট স্থাপন করা হয়েছে। এছাড়া এই প্রকল্পের অধীনে ত্রিপুরার রুরাল লাইভলিহুড মিশন, কৃষক কল্যাণ দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর, শিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর, তথ্য প্রযুক্তি দপ্তরের 7টি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট স্থাপন করা হয়েছে, যাদের মাধ্যমে মূলত এই প্রজেক্ট সকল কাজ রূপায়িত হয়। মেইন জায়গা পাইছেন তো উত্তরে এর বাকিটা লে করে দেবেন মাননীয় মন্ত্রী মহোদয়, বাকিটা লে করে দেন। হামাই আম লে ফেরি না বেলায় বেলায় হাম্বাই। হ্যাঁ অধ্যক্ষ মহোদয়, আমার পয়েন্ট অফ ক্লারিফিকেশন হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী একটু দয়া করে একটু শুনবেন। একটা ট্রাইপার্টি এগ্রিমেন্ট হয় ওয়ার্ল্ড ব্যাংক, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরার তরফ থেকে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এখানে 1400 কোটি টাকা মতো দেওয়া হবে US ডলারে। এখন আমার বক্তব্য হচ্ছে ফাইন, জনজাতিদের স্বার্থে, আদিবাসীদের স্বার্থে খরচা করা হবে, তাদের সোশ্যাল ইকোনমি আপলিফটমেন্টের জন্য, ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এর জন্য। কারণ গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের তরফ থেকে স্বাক্ষরিত করার পর হোয়াট কম্পেল যে এটাকে একটা সোসাইটিতে রূপায়িত করা। কি সোসাইটিটা? TRESP, সোসাইটি অ্যাক্ট 1860 অনুসারে, আপনারা জানেন। এখন এই যে 1400 কোটি টাকার মধ্যে CAG cannot audit, CAG cannot audit the accounts of 1400 কোটি টাকা। এখানে as per PIP, ADC হচ্ছে মেইন বডি। TMP পার্টি আছে, বুঝলাম না। ADC has been completely sidelined করে কিছু কনসালটেন্সি এজেন্সি এই সোসাইটির মাধ্যমে নিয়োগ করা হয়েছে। 1400 কোটি টাকা এখন 3 বছরের জন্য আপাতত 3 বছরের জন্য বেশ কিছু কনসালটেন্সি এজেন্সি এই সোসাইটি নিয়োগ করছে। কি? LEA Associates South Asia Private Limited, association with Excel Green EnviroCare, New Delhi. Sesta Development Services in association with Seven Sister Development Assistant, Guwahati. Deloitte Touchki Tomatsu India LLP, Kolkata. TNM Services Consulting Private Limited, Mumbai. Investing Company Private Limited. Educational Initiatives Private Limited. Think Through Consulting Private Limited in consortium with Language and Learning Foundation and Vikramshila Education Research Society. From Trust in consortium with People for Action, New Delhi. Grant Thornton Bharat LLP, AFC India Limited, New Delhi. JK Trust Bombay in JV with Ernst and Young LLP, Gujarat.
সব মিলে দেখা যাচ্ছে এই এজেন্সিগুলো আপাতত এখানে 3 বছরের একটা টাকার হিসাব 200 কোটি টাকা 200 কোটি টাকা 3 বছরের লিগে তাদেরকে কেন আবার এটা ধরেন আবার 3 বছরের লিগে 6 বছরের প্রজেক্ট আবার 3 বছরের লিগে আবার টাকা দিব, তাহলে 1400 কোটি টাকার মধ্যে যদি এই কনসালটেন্ট এজেন্সি নেওয়া জায়গা, এখানে আপনি দেখতেছি অফিসার গ্যালারির মধ্যে আপনার ফিনান্স সেক্রেটারি আছে, একটু ডাক দিয়ে জিজ্ঞেস করেন তাই নয়। দিস ইজ এ লুটপাট, দিস ইজ অফ ফর অ্যান্ড বাই দ্য কনসালটেন্ট দিস প্রজেক্ট। পুরো আপনাদেরকে ঘুমো রেখা কারা আনছিল খোঁজ ললেই জানতে পারবেন। আমরা আপনাদেরকে অ্যাডজেক্টিভ লাগাই, আসলে অ্যাডজেক্টিভ প্রাপ্ততা হেদিক দিয়ে বই রয়েছে, সবাই না, সবাই না। আপনারা তো ডিপে যাইতেছেন, আপনাদেরকে সামনে রেখা একটা বিশাল পরিমাণ টাকা, আমার রাজ্যের টাকা, আদিবাসী জনজাতিদের উন্নয়নের টাকা লুটপাট চলছে অবাধ। কি করব এবার দেখেন, এবার দেখেন কি এটা তোকে একটা কনসালটেন্সি রয়ে যেতেছে। এবার কিছু নিয়োগ করছে এই সোসাইটি, বেতনটা শুনবেন, COO 1,75,000 পার মান্থ, স্পেশালিস্ট ইনস্টিটিউশন বিল্ডিং অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন 1.5 লক্ষ পার মান্থ, স্পেশালিস্ট ট্রাইবাল ডেভেলপমেন্ট ট্রেনিং অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট 1.5 লক্ষ, স্পেশালিস্ট এনভায়রনমেন্ট সেফগার্ড 1.5 লক্ষ, স্পেশালিস্ট MNE and MIS 1.5 লক্ষ, স্পেশালিস্ট এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার 1.5 লক্ষ, স্পেশালিস্ট লাইভস্টক 1.5 লক্ষ, স্পেশালিস্ট ফিশারি 1.5 লক্ষ, স্পেশালিস্ট পোস্ট হারভেস্ট মার্কেটিং 1.5 লক্ষ, স্পেশালিস্ট ফিনান্স 1.5 লক্ষ, স্পেশালিস্ট HR and অ্যাডমিনিস্ট্রেশন 1.5 লক্ষ, স্পেশালিস্ট প্রকিউরমেন্ট 2 লক্ষ, স্পেশালিস্ট সোশ্যাল সেফগার্ড জেন্ডার সিটিজেন এঙ্গেজমেন্ট 1.5 লক্ষ, অ্যাসোসিয়েট সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল 45,000, অফিস অ্যাসিস্ট্যান্ট 24,000, ইয়াং প্রফেশনাল 40, সাপোর্ট স্টাফ গ্রুপ ডি 16,000, প্রোগ্রাম ম্যানেজার এগ্রিকালচার হর্টিকালচার PHM 60,000, প্রোগ্রাম ম্যানেজার লাইভস্টক 60,000, প্রোগ্রাম ম্যানেজার ফিশারি 60,000, প্রোগ্রাম ম্যানেজার ইনস্টিটিউশন বিল্ডিং 60,000, প্রোগ্রাম ম্যানেজার MNE 60,000, এডিশনাল প্রোগ্রাম ম্যানেজার ফিনান্স 45,000, ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট অফিসার 45,000, MNE 45,000, MIS অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর 35,000। এই বেতন প্রতি মাসে 1 কোটি টাকা করে, লগভগ 1 কোটি টাকা করে শুধু বেতন যাইতেছে। এবার আয়ের একটু খবর লুয়েন, 1400 কোটি টাকা জনজাতি আদিবাসীদের ডেভেলপমেন্টে, গাড়ি অডিট নাই তো, ঢুকতে পারতো না তো, গাড়ি যে যার মতো গাড়ি চলছে, আমি নাম কয়া আপনার নাম কয়ে আমি ভাড়াক্রান্ত করতাম। খাওয়া আপনাদের খাইতেছে কত টাকা বিলও জানি না, তারা কি তা খাইছে 2,500 টাকা করে পার প্লেট বিল। মানে লুটপাট, যা যেসা মন দিতেছে টাকা নষ্ট হইতেছে। আর মুখ্যমন্ত্রী নজর দেওয়া দরকার। আমার বক্তব্য হয়েছে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের আধিকারিকরা কি আর সো ফেলিওর যে আমার সোসাইটি করতে হইব, আমার নোডাল ডিপার্টমেন্ট স্বাক্ষরিত সই করছে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট না, ওখানে সোসাইটি তৈরি কইরা সব লুটপাটের পথে। এটা আপনার অবিলম্বে, এবং আমি কাউন্সিল মিনিস্টার থেকে এপিল করবো, অবিলম্বে এটার মধ্যে হস্তক্ষেপ করুন। আমার একটা দোয়া ঈশ্বর, আমি আর এই যে নিয়োগ করছে ঠাকুর, আন্দামান থেকে আনছে, উড়িষ্যার থেকে আনছে, বিভিন্ন জায়গার থেকে আনছে লোক। আমার যে লোক নাই, আমার যে কি লোকের অভাব, বিভিন্ন জায়গার লোকরা
আপনার একটা ডিগনিটি আছে, ডিগনিটিটা নষ্ট করেন। জীবনের শেষ কথা টাকা না, জীবনের শেষ কথা ছিল সৎ পথে চলা, সুনাম অর্জন করা। এটা আমাদের স্যাটিসফ্যাকশন পাইবেন, মানুষের উপকার লাগে না। আমি কইতাম না আপনার যে ওই হলো মহাবীর এনক্লেভ নিউ দিল্লির মধ্যে যে 3 BHK ফ্ল্যাটের মধ্যে, আমি কইতাম না বিকাশ বাবু আপনার মহাবীর এনক্লেভ দিল্লির মধ্যে আমি ফ্ল্যাটের মধ্যে ঘুমাবো, চাবিটা দেন, কইতাম না ঘুমাবো। আমি কইতাম না আপনার যে ওই বেলবাড়ির মধ্যে হয় বেহালাবাড়ি যে আপনি পেট্রোল পাম্পে আপনার ছেলের নামে যে পেট্রোল পাম্প গাড়িটার মধ্যে পেট্রোল লুহাই দিন, আমি একবারও কইতাম না। আমি তেল্লা মোড়ের মধ্যে যে আপনার বইয়ের নামে পেট্রোল পাম্প, আমি কইতাম না আমার ডিজেল লুহাই দেন, আমি কইতাম না। কিন্তু না না আমি কইতাম না এগুলো যে বাগদা দিয়ে দেন আমার লেম্বু ছোড়া যে এখানে একটা বিল্ডিং এটা এখন দারুণ ভাবে একটা তুলতেছে, কইতাম না এই বিল্ডিংটা আমার দিয়ে দেন, আমি এটা ব্যবসা বাণিজ্য করবো, একবারও কইতাম না। ঠিক আছে সুদীপ বাবু। আপনার ওই যে বড় মোড়া লাইন মাঝে বাদ কনস্ট্রাকশন কি করতেন ভগবান জানে, আমি যেন কইতাম না এটা আমার লিজে দেন, এটা আমি কইতাম। ঠিক আছে, একটু মিলাই লয়ে যে আমি মন্ত্রী কতদিন হয়েছে, প্লিজ আমি মন্ত্রী কতদিন হয়েছে, আমি অমুক লেগে ওই তুই তো 1.5 লক্ষ টাকা পাস, এত টাকা পাস, আমার 5 লাখ টাকা দে, এটা আমি কইতাম না এগুলো দে। হেই আপনি তো মন্ত্রী, আমি ওই ডিএসপি রে ফোন করে কইতাম না। ঠিক আছে সুদীপ বাবু, প্লিজ ডিএসপি রে ফোন করে কইতাম না। প্লিজ ডিগনিটি আমাদের সকলের ইজ্জত লাগে, ডিএসপি রে ফোন করে কইতাম না আমাদের ওই 30% লাগবো, যা কালেকশন করবে, এটি কোনো প্রমাণিত হচ্ছে না, প্লিজ 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 এগুলো আপনি করবেন না। না না না, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার মাননীয় মুখ্যমন্ত্রী কাছে একটাই, হাউ দে হ্যাভ বিন অ্যাপয়েন্টেড, বিভিন্ন কোয়ালিফিকেশন মেনশন করছে, 10 বছর এক্সপিরিয়েন্স আছে, আমি পাস করছি 1.5 বছর হয়েছে, আমি কেমনে আমি 10 বছরের এক্সপিরিয়েন্সটা আমি জমা দিলাম, কেমনে আমি চাকরিটা পাইলাম? প্লিজ এনকোয়ারি ইনটু অল দিস থিংস। ঠিক আছে, দিস মানি is for the socio-economic upliftment of the indigenous people of my state. This is not for লুটপাট। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এবার কনফার্ম করুন সুদীপ বাবু। হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি। ইংরেজিতে নাই, আমি কইলাম আর কি যে আপনার ভালো হইব, আপনার এটা শুরু হইব। পয়েন্ট অফ ভিউ শেষ তো আপনার। হ্যাঁ, পয়েন্ট অফ ক্লারিফিকেশন এটাই যে এত বড় যে একটা ঘটনা চলছে, আমার একটা সিম্পল সাজেশন থাকবো, আপনি পার্সোনালি নিচে উদ্যোগ নিয়ে টোটাল আপনি এটা অনুসন্ধান করে, ঠিক আছে হয়ে যায়, এবং এই টাকা যে অর্থে লোন লওয়া হয়েছে, কত পার্সেন্ট করে লোন, কত পার্সেন্ট করে ওয়াট, দেখেন এটা ডলারে এপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন হয় টাকা, আপনি জানেন? ঠিক আছে, এই 1400 কোটি টাকা 6.25 প্লিজ 6.25% করে আমাদের লোন লইছে ডলারে, কিন্তু এটা এপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন লগে এই রেট অফ ইন্টারেস্ট এটা ফ্লাকচুয়েট করবে। আপনি তো টাকা বলে দিয়েছেন, তো মুখে বলে দিয়েছেন, দেখবেন। ঠিক আছে, যা বলার টোটাল বলে দিয়েছেন, আর দরকার নেই তো। মাননীয় মুখ্যমন্ত্রী, ইউ প্লিজ ইন্টারভিউ, ঠিক আছে, ইউ প্লিজ ইন্টারভিউ। Yes, these 400 crores আর 1400 crores এটা লুটপাটের পাকাপোক্ত বন্দোবস্ত। ওকে, রিপিটেশন আছে। Net result will be zero. The burden will lie with the state, people of the state. আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তো আমাদের লোনটা, এই যে লোন এটা, ঠিক আছে, এই লোন আমাদের মিটিংয়ে করতে হবে। এবার ছাড়ুন না। কোনটা ছাড়তা? না না, লোনটা ছাড়ে এটা। না না, একদিন 3 বার বললেন। ঠিক আছে, এটুকুই আমার পয়েন্ট অফ ক্লারিফিকেশন। রিপিটেশন দরকার নেই। এটা আমি শুনে পাগল হয়ে যাবো। রেফারেন্স পিরিয়ড যদি উত্তর হয়েছে মানুষ। স্যার, বলুন। মাননীয় সুদীপ বর্মনকে আমি বলতে চাই যে ওনার যে সম্পত্তি আছে, উনি যে বরজলা আর মোহনপুরের যে সম্পত্তিগুলি যে কিনছে, ওনারও সব আমরা জানা আছে। না না না, আপনি বাধা দেবেন না, সুদীপ বাধা দেবেন না, আপনার সময় বাধা দেননি। উনি কি তুলসী পাতার দোয়া, এটাও আমরা জানা আছে স্যার। আমার ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার,
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমার ছেলে। তো আমার ছেলের নামে আমি এই ঠিক আছে, বিজনেস করতে পারবে না। বিশেষ করে আগে বলছি আপনার ছেলের যে পেট্রোল পাম্প থেকে আমি মাগনা তেল চাইতাম ঠিক না, আছে। এই কথা না বুঝছি। আপনার বউয়ের পেট্রোল পাম্পের থেকে মাগনা তেল চাইতাম না, এটা না বুঝছি। প্লিজ প্লিজ, নো নো নো। ওকে, দ্বিতীয়টি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য তাফাজ্জল স্যার, হোসেন। যেটা সুদীপ বর্মন বলেছে এটা আমি দপ্তরের আধিকারিকদের সঙ্গে আমি খবর নেব। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ও ঠিক আছে। তাফাজ্জল হোসেন বাবু, এখন আমি পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুর উপরে, হ্যাঁ এটা শেষ, ক্লিয়ার। সঞ্জয় বাবুটা, সঞ্জয় মানিক ত্রিপুরা বাবু, পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তু বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হলো, রাজ্যের পার্বত্য এলাকায় বসবাসকারী সমস্ত অংশের মানুষের পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা যে নোটিশটা এখানে দিয়েছেন সেটা হচ্ছে রাজ্যের পার্বত্য এলাকায় বসবাসকারী সমস্ত অংশের মানুষের পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্ভব। আমি আপনার মাধ্যমে এই হাউসকে জানাতে চাই যে 15ই আগস্ট 2019 সালে কেন্দ্রীয় সরকার জল জীবন মিশন প্রকল্প ঘোষণা দেয়। এরপর থেকেই রাজ্যে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর পার্বত্য অঞ্চল সহ প্রতিটি গ্রামীণ পরিবারে পাইপলাইনের মাধ্যমে নিয়মিতভাবে পানীয় জল সরবরাহ করছে এবং সেটা মিশন মোডে সেটা করে যাচ্ছে। রাজ্যের পার্বত্য অঞ্চল সহ গ্রামীণ এলাকায় মোট পরিবারের সংখ্যা 7,50,227, যার মধ্যে 3রা সেপ্টেম্বর 2024 ইংরেজি পর্যন্ত 6,23,632 সংখ্যক পরিবারে পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ 83.13% এখন পর্যন্ত দেওয়া হয়েছে। রাজ্যের পার্বত্য এলাকায় বসবাসকারী সমস্ত অংশের মানুষের পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার জন্য পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তর জল জীবন মিশন প্রকল্পের অধীনে বিভিন্ন উৎসের মাধ্যমে পানীয় জল সরবরাহ করছে, যেমন গভীর নলকূপ, স্বল্প ব্যাসের গভীর নলকূপ, জল পরিশোধনাগার, উদ্বোধনীমূলক যেন ইনোভেটিভ প্রকল্প ইত্যাদি। পার্বত্য এলাকায় যে সকল অঞ্চলে বিক্ষিপ্ত বসবাস এবং জল বহনকারী স্তরের অপ্রতুলতা রয়েছে সেই সকল এলাকায় ছড়া, নালা এবং জলাধারকে যে জল আছে সেখানে ইনোভেটিভ প্রকল্প তৈরি করা হয়েছে এবং তার কাজও এখনও চলছে। এখন পর্যন্ত রাজ্যে মোট 432টি এই ধরনের ইনোভেটিভ প্রকল্প চালু আছে। আরও 243টির মতো ইনোভেটিভ প্রকল্প সেটার কাজ চলছে এবং 31শে মার্চ 2025 সনের মধ্যে জল জীবন মিশন প্রকল্পে রাজ্যের পার্বত্য এলাকা সহ প্রতিটি গ্রামীণ পরিবারে এই পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হবে। সেইভাবে আমাদের দপ্তর কাজ করছে, আমাদের সরকার কাজ করছে। বর্তমানে রাজ্যের বেশিরভাগ যে পার্বত্য এলাকা TTADC-তে ভিলেজ কাউন্সিল নিয়ে গঠিত, যেখানে মোট পরিবারের সংখ্যা 3,26,726, যার মধ্যে 2,59,458 পরিবারে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ 79.41%। Supplementary, sir. Point of Point of clarification. স্যার, আমার বিধানসভার মধ্যে মাগরুম বিসিতে যেদিন আমি ভিজিটে গেছিলাম
তো প্রত্যন্ত এলাকা, রিমোটেস্ট এরিয়া, তো এইখানে চিন্তারামপাড়া এবং এইভাবে প্রায় 7টি গ্রামের মধ্যে এখনো পানীয় জলের সংকট এবং এখানে দেওয়া হচ্ছে না। তো তাদের একটা প্রবলেম হচ্ছে, আমি এখানে জিজ্ঞেস করেছিলাম দপ্তরের আধিকারিকদেরকে, ওনাদের বক্তব্য ছিল যে সেখানে লেয়ার পাওয়াটা খুবই কঠিন, যার কারণে তাদেরকে এখনো দপ্তর চেষ্টা করছে কিন্তু এখনো তাদেরকে দেওয়া যাচ্ছে না। তো আমার একটা অনুরোধ থাকবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আপনার তরফ থেকে, আপনার মাধ্যমে, সেখানে বিকল্প হিসাবে আমি যেটা শুনছিলাম জলীয় বাষ্পের মাধ্যমে দিনে মিনিমাম 300 লিটার জল পাওয়া যায়, পানীয় জল, বিশুদ্ধ জল। সেই মেশিনারি যদি ওইখানে সেট আপ করা যায় তাহলে বিকল্প হিসেবে তাদের একটা উপকার হবে। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে। রেফারেন্স পিরিয়ড 14 উত্থাপন করেছিলাম মাননীয় সদস্য শ্রী অশোকচন্দ্র মিত্র মহোদয়, শ্রী নির্মল বিশ্বাস মহোদয় এবং শ্রী দীপঙ্কর সেন মহোদয়। এটা তো গতকালকে আলোচনা হয়ে গিয়েছে, কিন্তু আমার দ্বিতীয় হ্যাঁ এটা লেখ গতকালকে এই যে ইয়েটা একটু এই যে বাদল শিলের খনিটা সব হবে মুখ্যমন্ত্রী মধ্যে উত্তর দিয়ে দিয়েছে গতকাল। মাননীয় না, আমি বলছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা একটু তোলা, তার গুরুত্বটা। কালকে আলোচনা হয়ে গেল তো, যিনি খুন হয়েছেন উনি একজন প্রাক্তন শিক্ষক ছিলেন। না, মুখ্যমন্ত্রী না, আমি সেটা বলছি না, অশোকবাবু। ওর পরিবারের এখন এমন অবস্থা হয়েছে, খুনিরা তো ধরতেই হবে, কিন্তু তার পরিবারকে রক্ষা করার জন্য খুনের, যেহেতু এটা একটা রাজনৈতিক খুন, সেই রাজনৈতিক খুনের পরিপ্রেক্ষিতে তার পরিবারের একজনকে কর্মসংস্থানের জন্য আমার অনুরোধ ছিল। ঠিক আছে। পঞ্চমটি উত্থাপন করেছিলাম মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস মহোদয়। এখন আমি পূর্ত দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী অনুরোধ করছি এই বিষয়টি নিম্ন বিষয়বস্তু আমি বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হলো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অধীন বিভিন্ন পরিত্যক্ত ভগ্ন অফিস ব্যবস্থা গ্রহণ করা সম্পর্কে। রঞ্জিতবাবু লেখ করে দেবো নি? নিয়ে যান কিন্তু। রঞ্জিতবাবু না না, মুখ্যমন্ত্রীকে লেখ করে দিলে হইব নি উত্তরটা? বেশি না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয় যেটা রেফারেন্সে বলেছেন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অধীনে বিভিন্ন পরিত্যক্ত ভগ্ন অফিস ও কোয়ার্টারগুলোর পুনর্নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আপনার মাধ্যমে এই হাউসকে জানাতে চাই যে আমরা এই বিষয়টা নিয়ে খুবই অবগত। এর জন্য একটা পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লিনলিনেস পলিসি অফ ত্রিপুরা আমরা সেটা করেছি, যাতে দীর্ঘস্থায়ী এটা রক্ষণাবেক্ষণ হয় এবং বিভিন্ন যে আমাদের গভর্নমেন্টের সম্পত্তিগুলো আছে তার তদারকি এবং অন্যান্য যেসব জিনিসগুলো আছে আমাদের গভর্নমেন্টে। তো রাজ্য সরকারের এই যে সংশ্লিষ্ট বিভাগে আমরা নোডাল অফিসার একটি অ্যাসেট রেজিস্টার মেনটেন করার জন্য ওনাকে দায়িত্ব দিয়েছি সমস্ত দপ্তরে। তো বিভিন্ন দপ্তরের যেসব পরিত্যক্ত বা ভগ্ন অফিস ও কোয়ার্টার সেগুলো পুনর্নির্মাণের বিষয়টি ওই সংশ্লিষ্ট দপ্তরগুলোর নিজস্ব প্রয়োজনীয়তার উপর নির্ভর করে। তো পরিত্যক্ত ভগ্ন অফিস ও কোয়ার্টারগুলো পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে যে নোডাল অফিসার আমি বললাম উনি দেখবেন, সেগুলো ঊর্ধ্বতন ডিপার্টমেন্টের কাছে উনি পাঠাবেন, রিকুইজিশন দেবেন, সেইগুলো দেখে বিল্ডিংয়ের রেট্রোফিটিং এবং তার পুনর্নির্মাণ সম্ভব কিনা তা পূর্ত দপ্তর কর্তৃক পর্যালোচনা করা হবে। যদি ইহা সম্ভব হয়, বিল্ডিংটি পুনর্নির্মাণের জন্য পূর্ত দপ্তর কর্তৃক এস্টিমেট তৈরি করে এবং তার প্রয়োজনীয় অনুমোদন অর্থের সংস্থানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে প্রেরণ করা হবে এবং প্রয়োজনীয় অনুমোদন অর্থের নিশ্চিতকরণ পাওয়া গেলে পূর্ত দপ্তর পিডব্লিউডি কর্তৃক এই কাজ হাতে নেওয়া হয়ে থাকে। পুনর্নির্মাণের কাজ প্রযুক্তিগতভাবে সম্ভব না হলে বিল্ডিংটিকে পুরো ডেমোলিশ করার প্রস্তাব দেওয়া হয়। এইরকম ক্ষেত্রে বিল্ডিংটির কাঠামোর ধরন এবং তার যে বয়স তার উপর ভিত্তি করে সংরক্ষিত মূল্য রিজার্ভ ভ্যালু মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে প্রেরণ করা হয়ে থাকে। পূর্ত দপ্তর বিগত 3 বছরে বিভিন্ন দপ্তরের মোট 56টি বিল্ডিংয়ের যে রিজার্ভ ভ্যালু সেটা মূল্যায়ন করে।
আমরা সেটা করি। ঠিক আছে, বলবেন কিছু? পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, মাননীয় আমি দপ্তরের মাননীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ যে এই বিষয় নিয়ে যে চিন্তাধারা করছেন এবং বিশেষভাবে দীর্ঘ পুরানো, যেমন ডম্বর প্রজেক্টে যে সময় ডম্বর প্রজেক্ট তৈরি হয়েছিল যতনবাড়িতে অনেকগুলো পুরনো ঘর, অমরপুরে বহু পুরানো ডাকবাংলা কোয়ার্টারগুলো যেগুলো রয়েছে রেভিনিউ দপ্তরের আন্ডারে, ফায়ার সার্ভিসের এবং এসডিপি অফিস এবং বিভিন্ন দপ্তরের এই সমস্ত ঘর যেগুলো এখন ভূতের বাসা এবং কিছু কিছু লোক সেগুলোকে অবৈধভাবে সেগুলোতে থাকছেন, কোনো রেভিনিউ সরকারকে দিচ্ছে না, যেহেতু সেগুলো পরিত্যক্ত। তো সুতরাং সেখানে কোনো যদি দুর্ঘটনা ঘটে সেটা সরকারের উপরে এসে পড়বে। তো এগুলোর মধ্যে বিভিন্ন জঙ্গলে জলাকীর্ণ অবস্থা তৈরি হয়েছে। সুতরাং মাননীয় মন্ত্রী মহাশয়, মাননীয় মুখ্যমন্ত্রী সেই দৃষ্টি আকর্ষণে তিনি বলেছেন যে সেগুলোকে দেওয়ার জন্য একটা বোর্ড তিনি নোডাল বোর্ড তৈরি করেছেন, সেটা ভালো উদ্যোগ এবং সেগুলোকে করে এবং নতুন করে অত্যাধুনিকভাবে সে ঘরগুলো করা। এর মধ্যে আমি এবারে যে ফ্লাডের যে অভিজ্ঞতা, যে সমস্ত বন্যা কবলিত এরিয়াগুলোতে যাতে দোতলা করা হয় সেগুলোতে পরে যাতে উপরে সেখানে হল তৈরি করা হয়, যাতে কোনো কারণে আবার বন্যা দেখা যায় যে প্রতি 10 বছর অন্তর অন্তরই বন্যার প্রাদুর্ভাব দেখা দেয়। আমাদের যে রেকর্ডগুলোতে উল্লেখ করা হয়েছে, যাতে মানুষ সেখানে থাকার ব্যবস্থা হয়। অনেক সময় যে উঁচা জায়গাগুলো রয়েছে সেগুলো পরিত্যক্ত, সেগুলোকে সংস্কার করা হতো, মানুষকে সেখানে রাখা যেত এবং বিভিন্নভাবে তা থেকে রেভিনিউ পাওয়া যেত। এই যে পরিত্যক্ত ঘরগুলোকে নিলাম দিলে পরে সেগুলোকে যেহেতু সেগুলো ড্যামেজ হয়ে গেছে সেগুলোকে নিলাম দেওয়ার পরে সেখান থেকে অর্থাৎ সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, নাইলে যে কোনো সময় সেগুলো ভেঙে বা একটা দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেটা যে নোডাল অফিসারদের মাধ্যমে সেটা যাতে দ্রুততার সঙ্গে সেগুলো করে এবং অমরপুরে বিভিন্ন যারা সরকারি কর্মচারী যে তাদের থাকার জন্য জায়গা নেই, যে থাকার কোয়ার্টার তারা ভাড়া থাকে, সুতরাং এগুলো পুরান সেগুলোকে তাড়াতাড়ি করে করার দরকার। এর মধ্যে মাননীয় আন্তরিকতা দুটো কোয়ার্টার এখন সংস্কার করে সেখানে আবার নতুন করে করার জন্য প্রস্তাব করা হয়েছে, কিন্তু সেগুলো যাতে অতি দ্রুততার সঙ্গে সেগুলো করা হয়। ঠিক আছে, মাননীয় স্পিকার স্যার, ক্লিয়ারিফিকেশন। আমাদের বক্সনগরে একটা বিদ্যাজ্যোতি স্কুল আছে, সেই বিদ্যাজ্যোতিটা নার্সারি থেকে শুরু, এখানে মাঝখানে একটা স্যার আমাদের ওয়াটার ট্যাঙ্কি আছে, এটা তৈরি হয়েছে 7 কোটি টাকা দিয়ে। গত 2 বছর আগে ওই ওয়াটার ট্যাঙ্কি থেকে পরে একটা লোকও মারা গেছে। এটাকে যদি এটা ড্যামেজে আছে আজকে 4-5 বছর ধরে, যদি ওটাকে ড্যামেজ করে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন একজন নোডাল অফিসার নিয়োগ করেছেন, সবগুলো ঘুরে ঘুরে। স্যার থ্যাংক ইউ স্যার, কিন্তু এটা যদি ইমিডিয়েটলি করা হয় তাহলে আমাদের স্কুলটা বেঁচে যায়, মাঝখানে স্কুলের মাঝখানে স্যার। আপনি মুখ্যমন্ত্রীর মধ্যে চিঠি দিন। ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। এমআরএস পিরিয়ডের ষষ্ঠটি যোগ্যভাবে উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস এবং শ্রী শৈলেন্দ্রচন্দ্রনাথ মহোদয়। এখন আমি এমপ্লয়মেন্ট অ্যান্ড ম্যান পাওয়ার দপ্তরে ভারপ্রাপ্ত, এটা আমি পড়ে নেই, তারপর কালকে তো জিতেন যেটা বলছে করে দেবো। ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী অনুরোধ মাননীয় বিষয়বস্তুটি হলো গত 5ই আগস্ট 2024 দৈনিক সমাজ পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত অতল অন্ধকারে ডুবে যাচ্ছে বেকারদের ভবিষ্যৎ সংবাদ সম্পর্কে। এটা এলওপি সাহেব গতকালকে বলে দিয়েছেন, আলোচনা হয়েছে অনেক, এটাকে লিঙ্ক করে দিতে কেমন ক্লিয়ার। দৃষ্টি আকর্ষণের নোটিশ উল্লেখ্য বিষয় বিবৃতি প্রদান। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো দৃষ্টি আকর্ষণের নোটিশ। আজ 5টি দৃষ্টি আকর্ষণের নোটিশের উপর সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতিতে স্বীকৃত হয়েছিলেন। প্রথম দৃষ্টি আকর্ষণের নোটিশ উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মন। নোটিশটির বিষয়বস্তু হল রিগার্ডিং পারমিশন বাই দ্য জিওটি টু ইউজ রেফারেল হসপিটাল IGM অ্যাজ টিচিং হসপিটাল বাই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণ নোটিশের বিবৃতি প্রদানের জন্য স্বাস্থ্য দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রীকে অনুরোধ করছি। লিঙ্ক করে দেবনি, করতে হইব ডিসকাশন। প্রথমে আমি মাননীয় বিধায়ক মহোদয়কে আমি ধন্যবাদ দেব যে উনি যেভাবে প্রতিটা বিষয়ে নজর রাখেন সারা ত্রিপুরা, সত্যিই আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই। এই বিষয়টা সবসময় আমি দেখতাম নিউজ পেপারে ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এটা যখন এখানে এসছে তো নিশ্চয়ই আমি আমার কথাগুলো এখানে বলব। এটা ক্লারিফিকেশনের দরকার, আমিও চাই ক্লারিফিকেশন। রাজ্য সরকার কর্তৃক মেডিকেল কলেজ স্থাপনের
তার একটা সীমাবদ্ধতা আছে। কোথায় কোথায় কিন্তু রাজ্য সরকার মেডিকেল কলেজ করতে পারবে। আপনি ভারতবর্ষের বহু জায়গায় গিয়ে দেখবেন, মানে গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে, আমাদের সময় তো মেডিকেল কলেজ গভর্নমেন্ট ছিলই বা প্রাইভেট ছিলই না, ধীরে ধীরে কিন্তু বহু জায়গার মধ্যে আমরা দেখলাম যে প্রাইভেট মেডিকেল কলেজ চলে আসে। তো এখানে ভারত সরকার বেসরকারি খাতে যাতে মেডিকেল কলেজ আরও বেশি করে হয়, এবং যার জন্য যে সরকারি হাসপাতালগুলো আছে তার শিক্ষণ হাসপাতাল হিসেবে ব্যবহার করার অনুমতি দিয়েছে। মানে যেগুলো গভর্নমেন্টের, যে ডিস্ট্রিক্ট হসপিটালে হোক, স্টেট হসপিটালে হোক, ইভেন মেডিকেল কলেজ, যদি কেউ মেডিকেল কলেজ প্রাইভেটে খুলে, সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই বলেছে যে আরও মেডিকেল কলেজ প্রাইভেট সেক্টর কোম্পানি এরা আসুক এবং তাদেরকে ইউজ করার, সেখানে কিন্তু সেই ডিসিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আছে। তো 1999 সালে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার নিয়মাবলী ধারা 2/5 এবং ন্যাশনাল মেডিকেল কমিশনে 2023 সালে নতুন মেডিকেল প্রতিষ্ঠান স্থাপন, নতুন কোর্স চালু করা এবং আসন সংখ্যা বৃদ্ধি সম্পর্কে সেখানে নির্দেশিকায় বলা হয়েছে। যথাযথ সরকার, কোনো ব্যক্তি, পাবলিক সংস্থা, ট্রাস্ট, সমিতি, প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তির মাধ্যমে সরকারি হাসপাতালে শিক্ষণ হাসপাতাল হিসাবে ব্যবহারের অনুমতি দিতে পারে। এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং এনএমসিরও সেইভাবে গাইডলাইন্স আমাদের কাছে আছে। তো এই নিয়মের অধীনে ভারত সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের বিভিন্ন স্থানে 157টি নতুন মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে, যার মধ্যে উত্তরপ্রদেশে 27টি মেডিকেল কলেজ রয়েছে। কয়েকটি বেসরকারি মেডিকেল কলেজের উদাহরণ আমি এখানে আপনার সামনে রাখতে চাই এবং সেখানে যে গভর্নমেন্ট যে হসপিটালগুলো আছে সেখানে শিক্ষণ কাজে টিচিং হসপিটাল হিসেবে সেখানে ব্যবহার করা হচ্ছে। কস্তুরবা মেডিকেল কলেজ ম্যাঙ্গালোরে, সিন্ধুদুর্গ সেখানে কিলপোক সরকারি হাসপাতালের একটা অংশ ওখানে ব্যবহার করছে গভর্নমেন্ট। সিন্ধুদুর্গ শিক্ষণ প্রসারক মণ্ডল মেডিকেল কলেজ গভর্নমেন্টের, সেখানে সিন্ধুদুর্গ সরকারি হাসপাতালে একটি অংশ ব্যবহার করছে। JJM মেডিকেল কলেজ দাবেঙ্গল, সেখানে চিগাতুরি জেনারেল হাসপাতাল ব্যবহার অনুমতি দিয়েছে। ডক্টর DY পাতিল মেডিকেল কলেজ পিম্পরি, পুনে, ইয়শন্তরাও চৌহান মেমোরিয়াল হাসপাতালের সাথে সমঝোতা চুক্তি হয়েছে। আমাদের এখানে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যেটা বোলপুর পশ্চিমবঙ্গ, যেটা এখানে আমাদের যেটা নিয়ে আমরা প্রশ্ন করছি, সেখানে পশ্চিমবঙ্গে বোলপুর সাব ডিভিশনাল হাসপাতালের সাথে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সেখানে চুক্তি আছে। কেরালা রাজ্য সরকার বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সরকারি মেডিকেল কলেজে পোস্টমর্টমের দেখার অনুমতি দিয়েছে। উপরোক্ত উদাহরণ থেকে এটা স্পষ্ট যে সরকারি হাসপাতালগুলোকে আমরা টিচিং হসপিটাল হিসেবে ব্যবহার করতে পারি, এটা সাধারণ নিয়ম। এটা আগের বছরগুলোতে আমরা দেখেছি ত্রিপুরা সরকার 2006 সালে ত্রিপুরা মেডিকেল কলেজ TMC স্থাপনের জন্য BR আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালকে তৎসময়ে সেটা জেলা হাসপাতাল ছিল, গ্লোবাল এডুকেশনাল ট্রাস্টকে শিক্ষণ হাসপাতাল হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছিল। এটা সবার অবগত। পরবর্তীতে ত্রিপুরা সরকার TMC শিক্ষার্থীদের জন্য ময়নাতদন্ত, পর্যবেক্ষণ এবং অন্যান্য মেডিকো লিগ্যাল কাজ করার উদ্দেশ্যে AGMC মর্গ কমপ্লেক্স ব্যবহারের পর্যন্ত অনুমতি দেওয়া হয়। অর্থাৎ এমনটা না যে গভর্নমেন্ট হসপিটালে আপনি ব্যবহার করতে পারবেন না, আপনারটা করতে হবে। এছাড়াও রাজ্য সরকার আগেও করেছে, এখন আমরা করছি, যেগুলো বেসরকারি ফার্মেসি, নার্সিং এবং প্যারামেডিক্যাল কলেজগুলোকে সরকারের হাসপাতালের সুযোগগুলো ব্যবহার করার অনুমতি দেয়। যেমন AGMC, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, জেলা হাসপাতাল, শিক্ষণ হাসপাতাল হিসাবে শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, যেখানে একটি নির্দিষ্ট ইউজার ডেভেলপমেন্ট ফি দিতে হবে, প্রদান করতে হয়, যা সরকার দ্বারা নির্ধারিত।
ত্রিপুরার কিছু বেসরকারি প্রতিষ্ঠান, যেমন ত্রিপুরা ইনস্টিটিউট অফ টিপস যেটাকে বলি, ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স, এটাও আপনাদের সময় সেটা হয়েছিল, ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, ভবনস ত্রিপুরা কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, ত্রিপুরা সুন্দরী কলেজ অফ নার্সিং, নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আইএলএস নার্সিং ইনস্টিটিউট, এইসব বেসরকারি কলেজগুলো ত্রিপুরার বিভিন্ন সরকারি হাসপাতালে এই সুবিধা ওনারা গ্রহণ করছে এবং দেওয়া হয়েছে। এখন স্বাধীন ট্রাস্ট যা নিয়ে আজকের এখানে কথা, যা কলকাতার এডিশনাল রেজিস্ট্রার অফ এসুরেন্সের অধীনে নিবন্ধিত এবং বোলপুর পশ্চিমবঙ্গে একটি মেডিকেল কলেজ চালানোর তাদের এক্সপিরিয়েন্স আছে। 12ই মার্চ 2024 তারিখে ত্রিপুরা মেডিকেল এডুকেশন ডাইরেক্টরের কাছে ওনার একটা আবেদন জমা দেয়, যাতে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের কিছু অংশ একটি গ্রামীণ স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি নগর স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্রকে এই টিচিং পারপাসে ব্যবহার জন্য অনুমতি ওনারা চেয়েছেন। ট্রাস্ট উল্লেখ করেছে যে তারা পশ্চিম ত্রিপুরার রানীর খামার মধুবন এলাকায় 20.40 একর জমি ওনারা কিনেছেন, যেখানে তারা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ নামক একটি মেডিকেল কলেজ শুরু করার পরিকল্পনা ওনারা করেছে। একটি সিনিয়র অফিসারের দল 13ই মার্চ 2024 তারিখে সেই রানীর খামার মধুবন আগরতলাতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন এবং ওনারা সেখানে গিয়ে দেখেন যে স্বাধীন ট্রাস্ট ইতিমধ্যে মেডিকেল কলেজ, হোস্টেল এবং তাদের নিজস্ব 500 শয্যার হাসপাতাল অলরেডি নির্মাণ কাজ শুরু করে দিয়েছে, যা আগামী 1 বছরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। তারা আগামী 5 বছরের মধ্যে 1000 বেডের একটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল সম্পূর্ণ করার পরিকল্পনা করছে, যেটা ওনারা বলেছেন। সম্প্রতি তারা 2024 সালের আগস্ট মাস থেকে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ টিএমসিতে টিএসএমসি তাদের নিজস্ব, সেখানেও আউটডোর কিন্তু ওনারা শুরু করে দিয়েছেন। স্বাস্থ্য বিভাগ স্বাধীন ট্রাস্টের যে নিবন্ধন সম্পর্কিত সমস্ত নথি এবং ন্যাশনাল মেডিকেল কমিশনের মান অনুযায়ী একটি মেডিকেল কলেজ স্থাপনের যোগ্যতা যাচাই করেছে এবং আইন বিভাগের মতামতও সংগ্রহ করেছে। ন্যাশনাল মেডিকেল কমিশন 29শে জুন 2024 তারিখে প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং শিক্ষণ হাসপাতালের সুবিধা পরিদর্শন করার পর এই যে এনএমসি, এখন আগে যেটাকে আমরা এমসিআই বলতাম, 2024-25 শিক্ষাবর্ষ থেকে 150টি এমবিবিএস আসনে ভর্তি করার অনুমতি, লেটার অফ পারমিশন, সেটা আপনি জানেন যে প্রথমে এলওপি দেওয়া হয়, প্রদান করেছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যে 2024-25 শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু করার জন্য ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজকে ওনারা কনসেন্ট অফ অ্যাপ্লিকেশন দিয়েছে। তাহলে স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ ত্রিপুরা সরকার স্বাধীন ট্রাস্টের আবেদনের বিষয়টি পরবর্তী সময়ে ভারত সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নীতি অনুযায়ী বিবেচনা করে এবং ন্যাশনাল মেডিকেল কমিশন দ্বারা নির্ধারিত প্রয়োজনীয়তা শংসাপত্র অর্থাৎ এসেনশিয়ালিটি সার্টিফিকেট 27শে জুন 2024 তারিখে স্বাধীন ট্রাস্টকে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে জারি করা হয়েছে। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ শুধুমাত্র তাদের নিজস্ব, কীভাবে আমরা কিছু ওনাদের উপরে আমরা কিছু শর্ত রেখেছি। ওনারা কি বলছেন যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ শুধুমাত্র তাদের নিজস্ব হাসপাতাল নির্মাণ কাজ যতক্ষণ পর্যন্ত সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা আমাদের এই আইজিএম হাসপাতালকে কিছু অংশ টিচিং হসপিটাল, আপনি জানেন অনেক সময় যেখানে আপনার মেডিসিন, সার্জারি, অবস গাইনি এইসব জায়গার মধ্যে ওদের আসতে হয়। তো আই থিঙ্ক যদি ওদের হসপিটাল শুরু হয়ে যায় প্রথম থেকে আরও নিচের দিকে যে আপনার যে বায়োকেমিস্ট্রি হলো, প্যাথোলজি হলো, সেগুলো তারা ব্যবহার করে। স্বাধীন ট্রাস্টকে পরীক্ষার হল, অতিরিক্ত শয্যা এবং প্রয়োজনীয় যে কোনো খরচ তাদের বহন করতে হবে। যদি ওখানে হল বানাতে হয় পড়াশোনার জন্য, আপনি জানেন ওখানে স্টুডেন্টদের বসবার জন্য বসে তাদেরকে টিচিং দিতে হয়। স্বাধীন ট্রাস্টকে প্রতি শিক্ষার্থীদের জন্য বছরে 10,000 টাকা ফি ব্যবহার যে করবে তার জন্য ফি ত্রিপুরা সরকারকে, প্রতিটা স্টুডেন্টের জন্য 10,000 করে এই ত্রিপুরা সরকারকে ওনারা দিতে হবে।
তাছাড়া আইজিএম হাসপাতালের একটি অংশ ব্যবহারের সময় যদি কোনো কারণে সেখানে কোনো ক্ষতি হয় তাহলে 2 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি ওনারা জমা দেবেন। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের 150টি এমবিবিএস আসনের 50%, এই যে 150টা ওরা এনএমসি থেকে ওরা এলওপি পেয়েছে, লেটার অফ পারমিশন, তার 50% ত্রিপুরার যারা স্টুডেন্ট আছে তাদের দিতে হবে। অর্থাৎ যেহেতু 175টি আসন ত্রিপুরা রাজ্যের স্থায়ী বাসিন্দাদের জন্য সংরক্ষিত রাখবে। ত্রিপুরা সরকার স্বাস্থ্য সেবার উন্নয়নকে, আপনারা সবাই জানেন যে আমরা এটা প্রায়োরিটি, আপনিও নিজেও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, আমি দেখেছি তখন আপনিও অনেক চেষ্টা করেছেন। তো আমরাও সেইভাবে আরও চেষ্টা করছি যাতে আরও বেটার হয় এবং সেটাকে আমরা মানে প্রায়োরিটিস সেক্টর হিসেবে আমরা সবসময় বলে থাকি, ভাষণেও আমরা বলি। তো সেখানে আমরা চাই যে চিকিৎসা, শিক্ষা, বিশেষজ্ঞ ও সুপার স্পেশালিটি সেবার সামগ্রিক উন্নয়নে বেশ কয়েকটি পদক্ষেপ আপনারা জানেন এর মধ্যে আমরা নিয়েছি। যা রোগীদের যেটা আগে বাইরে রেফার করা হতো তার কিন্তু অনেকটা আস্তে আস্তে করে অনেকটা কমে যাচ্ছে এবং এই ধরনের হসপিটাল বা মেডিকেল কলেজ যখন হবে তাহলে অনেকটা ধীরে ধীরে কিন্তু যেটা বাইরের, যেটা আপনি প্রায় এসে বলেন যে জায়গা জমি বিক্রি করে যাচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ত্রিপুরাতেই যেন আমাদের যারা পেশেন্ট সেখানেই ট্রিটমেন্টটা পায়, সেই দিকে আমরা কাজ করছি। আপনারা এর মধ্যে জানেন যে জিবি হাসপাতালে আমরা সেই সুপার স্পেশালিটিগুলোকে আমরা স্ট্রেংথেনিং করছি। ত্রিপুরার জনগণের জন্য অঙ্গ প্রতিস্থাপন, অর্গান ট্রান্সপ্লান্টের সেই সুবিধাও আমরা অলরেডি আমরা কিডনি ট্রান্সপ্লান্টের মধ্যে করেছি, সেই ব্যবস্থা আমরা চালু করছি, আগামী দিনে আরও করব। স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কি বলছে যে ডাক্তার এবং জনসংখ্যার যে অনুপাত তার পার্সেন্টেজ 1:1000 অবশ্যই প্রয়োজন, এটা টার্গেট। এখানে বলা হয়েছিল যে আমাদের স্টুডেন্ট এবং টিচারের পার্সেন্টেজ মানে এটা টার্গেট থাকে, ফুলফিল হয়ে যাবে একটা প্রচেষ্টা থাকে। একটু আগে এই বিষয়ে কিন্তু কথা হয়েছে। তো 1:1000 অর্জন করা অবশ্যক, যা বর্তমানে ত্রিপুরায় 1:3448 আছে। কাজে আমরা কিন্তু এখনও অনেক পিছিয়ে। তো এর জন্য এই ধরনের মেডিকেল কলেজের খুবই প্রয়োজন। এই প্রেক্ষিতে সরকার ন্যাশনাল মেডিকেল কমিশনে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালে এমবিবিএসের আসন সংখ্যা আপনারা জানেন যে এর মধ্যে আমরা অনুমতি পেয়েছি, 100 ছিল সেটাকে 150 করা হয়েছে এবং পোস্ট গ্রাজুয়েশনের আসন সংখ্যা আমরা অনেক চেষ্টার পরে সেখানেও কিন্তু অনেকটা বেড়েছে। সুতরাং ত্রিপুরা একটি বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন রাজ্যের অর্থনীতিতে আমি আশা করি তার বিনিয়োগ আকর্ষণ করবে, ত্রিপুরা শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বাড়বে এবং দীর্ঘমেয়াদী রাজ্যের স্বাস্থ্যসেবা উন্নতি করবে। ধন্যবাদ। পয়েন্ট অফ ক্লারিফিকেশন, রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা তার শিক্ষা সম্প্রসারিত হবে, কারোর কোনো আপত্তি নেই, বাধা থাকার কথাও না, আমরা সবাই খুশি। প্রশ্নগুলো উঠছে জনগণ ব্যক্তিকে কেন্দ্র করে। যিনি এই সংস্থার মালিক মলয়পীঠ, recently also he has been questioned by the CBI. আমার বক্তব্য হচ্ছে গভর্নমেন্টের কাছে কোনো কন্টিনজেন্সি প্ল্যান কিংবা কন্টিনজেন্সি ফান্ড আছে কি? যদি এই সংস্থা যিনি মালিক কিংবা এই ট্রাস্টের যিনি চেয়ারম্যান, যেটাই হোক, মলয়পীঠ, কিংবা তার অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্সেস ভেরিফাইড হয়েছে কিনা সরকার দ্বারা, in case of any problem or he is sent to bars, he is found guilty of offences for which CBI is questioning him, does the government have any contingency plan or contingency fund to carry on with this college? Number one. আমি এই কথাটাই কারণ বলা যে ইজ নট এ ইল রেপুটেড পার্সন। কেমন আমি আর বাকিগুলো পড়ে যাবো, কেমন আমি 20টা
ডিপার্টমেন্টের মধ্যে শুধু 8টা ডিপার্টমেন্ট, ইট টেক্স হেল অফ এ টাইম। আপনি খুঁজবেন, আপনার অফিসারদের বলবেন খুঁজে বের করতে। ফ্যাকাল্টি ডেফিসিয়েন্সি অ্যান্ড ডিফল্ট, আমি এটা দিয়ে শুরু করি। অ্যানাটমি বিভাগে কি শর্টেজ আছে? একটা অ্যাসোসিয়েট প্রফেসর, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, 3 সিনিয়র রেসিডেন্ট এসআর। ফিজিওলজি একজন প্রফেসর, একজন অ্যাসোসিয়েট প্রফেসর, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, 3 এসআর। বায়োকেমিস্ট্রি 1 professor, Dr. Sushruta Sen's name doesn't appear in NMC website, meaning he has got no teaching experience. তার মানে shortage of 1 professor and 2 SR. Pharmacology, Professor Dr. Adarsh Kumar Shetty's name doesn't appear in NMC website, meaning he has got no teaching experience. Associate Professor Dr. Namgai Bhutia, এটা মজাদার ব্যাপার, Namgai Bhutia is specialized in medicine and not in pharmacology as per NMC website. Associate Professor Dr. তার মানে এই ভদ্রলোককে মেডিসিনের একে দেওয়া হয়েছে ফার্মাকোলজি। Associate Professor Dr. Nivedita Sarogi's name doesn't appear in NMC website, meaning she has got no teaching experience. So faculty shortage, 1 professor here and 2 associate professor. Pathology, আমি শুধু 8টা 8টা ডিপার্টমেন্টের ব্যাপারে বলছি। Dr. Ashish Jontilal Mandlik is specialized in surgery and not in pathology as per NMC website. তাকে প্যাথোলজি দেখানো হয়েছে, তাহলে ওখানেও শর্টেজ বাই 1 প্রফেসর। মাইক্রোবায়োলজি, Dr. Tanuja Bhattacharya hasn't completed the total teaching experience as associate professor. She needs to put it as professor, তাহলে shortage of 1 professor. Forensic medicine, Professor Dr. Rajendra Bhaviskar NMC website, meaning he has got no teaching experience. Shortage, 1 professor, 1 assistant professor, and 1 SR. This is the synopsis of the 8 out of the 20 departments that is going to impart education and health facilities for the আমার এই সংক্রান্ত এবং ফ্যাকাল্টি রিকুইজিশনের এমবিবিএস এডমিশনের কোটা কি দরকার সবগুলো আছে। আই ক্যান হেল্প ইউ বাই গিভিং ইট। আমার প্রশ্ন হচ্ছে, ত্রিপুরা ইজ আ ভেরি স্মল স্টেট, যদিও কথা ছিল অন্যান্য জেলার মধ্যেও আপনারা ছড়িয়ে দেবেন মেডিকেল কলেজ ধলাইতে একটা করার কথা, আমি ওদিকে যাচ্ছি না। কোথায় কি হয় না হয় এভরিবডি, আমারটা আপনি জানবেন, আপনারটা আমরা জানবো, সবাই সবটা জানে। Being a small state এবং small city, how it started, কার থেকে জমি কেনা হয়েছে, কেনা বেচার মধ্যে কি হয়েছে, ওদিকে যাচ্ছি না। আমার শুধু একটাই, সরকারি একটা বেসরকারি একটা মেডিকেল কলেজ হবে, ইজ দিস দ্য পলিসি অফ দ্য স্টেট গভর্নমেন্ট? এই যদি পলিসি হতো এটা ক্যাবিনেটে কোনো সিদ্ধান্ত নেবে, এনওসি দেওয়ার সময় ক্যাবিনেটের মঞ্জুরি দরকার হয় না? ক্যাবিনেটের মঞ্জুরি হয়েছে কিনা আমি জানতে চাই, থ্রেডের আলোচনা হয়েছে কিনা আমি জানতে চাই। এবং আপনার পেছনে আপনার নাম ভাঙে অনেক কিছু করা হয়। ইউনিভার্সিটি তো আমাদের চেনাশোনা প্রফেসর, আমার ফ্রেন্ড, আমার কলিগ, এরাও রয়েছে, আমার সঙ্গে পড়াশোনা করে যারা এবং এরা রয়েছে, এরাই তো বলে আমাকে that we have been forced to infrastructure ready নাই। একটা বিশাল বড় শর্টেজ ছিল যখন আমাদেরকে ফোর্স করেছে আপনার নাম ভাঙিয়ে জনক এক ব্যক্তি। ওয়াই? হোয়াট ইজ ইজ ইন্টারেস্ট যে আপনার নাম ভাঙাতে হবে? এবং দে ওয়ার ফোর্স লিটারালি। ইট ওয়াজ প্রবলি অন 8th of May তারা ইন্সপেকশনে গিয়েছিল। They found horrible situation. It is not at all, infrastructure is not at all ready. তার পরবর্তী সময় এদেরকে মহাকরণে ডেকে নিয়ে আপনার নাম ভাঙিয়ে
তাদেরকে ফোর্স করা হয়েছে, বলা হয়েছে ইমিডিয়েটলি তুমি পারমিশন দাও। এই যে টোটাল জিনিসটা, এটা আপনি খুঁজে দেখবেন, দয়া করে এটা আমার অনুরোধ থাকবে, খুঁজে দেখবেন এটা, যে কেন এই জিনিসগুলো ঘটবে আপনার পেছনে, আপনার নাম ভাঙি। এই যে বোলপুরের যে শান্তিনিকেতন, আপনাদের একটা হাসপাতাল অনুমতি দেবে, মেডিকেল কলেজ হবে, ফাইন, উই আর ভেরি হ্যাপি, কিন্তু এটা খোঁজ খবর আমি নেব না। এখন পর্যন্ত বোলপুর থেকে ফার্স্ট ব্যাচ অফ এমবিবিএস ডক্টরস পাস আউট হয়নি। ইউ অলসো নো। এখন পর্যন্ত বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে তার পাস আউট, তার মানে 4th ইয়ার স্টুডেন্ট পাস আউট হয় না, একটা স্টুডেন্ট ডক্টর হিসেবে বেরোয়নি এখন বোলপুর থেকে। আর আমরা এখানে সুযোগ করে দিলাম, তাকে সমস্ত কিছু এনওসি থেকে শুরু করে, ইউনিভার্সিটি থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। মানে আমি বলবো না, ওই শব্দটা আমি লাগাতে চাই না, জায়গা নিয়ে এগুলো আমি বলতে চাই না, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য করবে করবে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে কি, এত বড় একটা ঘটনা ঘটে গেল যে একটা আনরিকগনাইজ, আমি বলবো, যেহেতু এখনো ফার্স্ট ব্যাচ অফ এমবিবিএস ডক্টর হ্যাজন্ট পাসড আউট ফ্রম দ্য বোলপুর। এবার আপনি দেখুন সিবিআই কেন কোশ্চেন করবে? তার মানে এই প্রফেশনে সে ভেরি রিসেন্টলি সে গেছে। এমন না যে বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজ আজকে 20-25 বছর ধরে সুনামের সাথে এই হাসপাতাল চালিয়ে আসে, মেডিকেল কলেজ চালিয়ে আসে, তাও না। তারপর ওখানকার হি ওয়াজ এ ভেরি ক্লোজ অ্যাসোসিয়েট উইথ ওই বাতাসা মুড়ি খাওয়া কি নাম, অনুব্রত মণ্ডলের তৃণমূল কংগ্রেসের বিশাল বড় নেতার খুব সহযোগী সে, তাকে সিবিআই ডেকেছে। এখন তার বিরুদ্ধে এই যে গরু, সিবিআই কেন ডাকাছে? গরু পাচারের অভিযোগে প্রচুর টাকা বানিয়েছে। নাও ইউ ওয়ান্ট টু ইনভেস্ট, ওয়্যার উইল ইনভেস্ট? ওখানে একটা বোলপুরে করেছে, আর কোথায় করবে? সফটওয়্যার ত্রিপুরা যে কোনো একজনকে ধরে জায়গা টাকার মাত্রা করেছে, এখন বিল্ডিং তুলেছে। এখন সরকার তো পরবর্তী সময় স্টেপ করলো, এনওসি দেওয়ার আগেই তো ফার্স্ট হবে যে আই অ্যাপ্রোচ দ্য চিফ মিনিস্টার অর দ্য হেলথ মিনিস্টার, আই ওয়ান্ট টু সেট আপ এ মেডিকেল কলেজ, আই উইল পারচেজ ফার্স্ট, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু গিভ দ্য ল্যান্ড, আই উইল পারচেজ এ প্লট অফ ল্যান্ড। কিছুই না, ফার্স্ট সে জায়গা টাকা কিনে সে বিল্ডিং টিল্ডিং কনস্ট্রাকশন করে তারপর এলো সরকারের কাছে ফর এনওসি। সরকার এতটা অসহায় কিসের কাছে সরকার ঝুঁকেছে আমি জানতে চাই। ওয়াই দ্য কাউন্সিল অফ, আমি যদি কাউন্সিল অফ মিনিস্টার্স সবাই অনুমতি দিয়ে থাকে তো ফাইন, দে উইল অল সাফার। কিন্তু এটা কি পরিস্থিতি তৈরি হলো যে এরকম ভাবে একটা সুনাম ধন্য তো না, কারণ পাস আউট হয়নি এখন 1 বছরের, একটা স্টুডেন্টও পাস আউটের ডক্টর হিসেবে তারা তাদের পারফরমেন্স করতে দেখায়নি। তো হঠাৎ করে এই সমস্ত তড়িঘড়ি করে কি এরকম পরিস্থিতি হলো। মানে মুখ্যমন্ত্রী টোটাল ব্যাপারটা আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি মাননীয় স্পিকারকে বলবো যে একটা জয়েন্ট লেজিসলেটিভ অ্যাসেম্বলি কমিটি একটা ফর্ম করে এই সমস্ত আমি যা বললাম, আরো যা অনেকের কাছে অনেক তথ্যাদি থাকতে পারে, এই সমস্ত ব্যাপারগুলো আমরা এই জয়েন্ট অ্যাসেম্বলি কমিটি বসে আমরা টোটাল জিনিসটাকে আমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে আমরা যদি বিচার বিশ্লেষণ করি, তাহলে দেখবেন ইট উইল হেল্প ইউ। উই আর রেডি, দ্য অ্যাসেম্বলি কমিটি, জয়েন্ট অ্যাসেম্বলি কমিটি ইজ রেডি টু হেল্প ইউ ইন অল অ্যাসপেক্ট। কাজে একটা কমিটি করার অনুমতি দিন, মাননীয় স্পিকারের মাধ্যমে আপনাকে বলছি, একটা কমিটি করার অনুমতি দিয়ে এই টোটাল ব্যাপারগুলো একটু খুঁজে বের করে পোস্টমর্টম করে আমরা যেন আপনার কাছে থ্রেড বেড ডিসকাশনের পরে একটা রিপোর্ট দিতে পারি ফর ইউ টু টেক নেসেসারি স্টেপস। এটাই আমার পয়েন্ট অফ ক্লারিফিকেশন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি একসাথে বলে ফেলছি স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী বলে রাখেন।
অনেক বিষয়ে এখানে ক্লারিফিকেশন চাওয়া হয়েছে। প্রথমত হলো শিক্ষা সংক্রান্ত মামলায় সমস্ত ক্ষেত্রেতে রাষ্ট্রের ভূমিকাই সরকারকে থাকা দরকার, কেননা এটা মানব সম্পদ তৈরির প্রশ্নে। যাই হোক, এটা হয়ে উঠছে না, শুধু আমাদের রাজ্যে না, মাননীয় মুখ্যমন্ত্রী অনেক এখানের প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছেন। এক্সকিউজ মি, টাইমটা করে নেই, ঠিক আছে মাননীয় লিডার অফ দ্য হাউস, টাইমটা। এবং বিগত সরকারের সময়তেও হ্যাঁ এখানেও হয়েছে এটা, এবং সে সূত্র ধরেই এখনো হচ্ছে, যেহেতু সরকারের পক্ষে নিজ থেকে করা সম্ভব হচ্ছে না। তো এই জায়গায় আজকে যারা শাসক দল এই ক্ষেত্রেতে স্বাস্থ্য সেক্টরটাকে স্পন করার জন্য নির্দিষ্ট অনেক প্রতিশ্রুতিও ছিল। ধলাই জেলাতে বিগত 5 বছরে একটা মেডিকেল কলেজ হওয়ার কথা, এখন তার কোনো নামগন্ধ নেই। একজন এখান থেকে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, তিনি একদিন বলছিলেন কি উদয়পুরে গিয়ে উদয়পুরে একটা কলেজ হবে, তারও কোনো খবর নেই। হলে ভালো হতো, হলে আমরাও খুশি হতাম, আমরাও অভিনন্দন জানাতাম। এখন এই যে শান্তিনিকেতন মেডিকেল কলেজটা ইতিমধ্যেই অনুমোদন আদায় করে নিয়েছে, এটা খুব ভালোভাবে যদি চলতে পারে আমাদের কোনো আপত্তি নেই। অর্থাৎ প্রাইভেট ইনভেস্টমেন্ট আসতে পারবে না, প্রশ্ন না, আসুক ইঞ্জিনিয়ারিংয়ে, মেডিকেলে এবং অন্যান্য ক্ষেত্রেতেও। কিন্তু বিষয় হলো যে সংস্থা স্বাধীন ট্রাস্ট, তার যে কর্ণধার মলয় পীঠ এবং তার যে গুরুদেব বা তার বস এখন তিহার জেলে আছে, কেন? নানা ধরনের এই ইরেগুলারিটিস কারণ। তো এই জন্যই সরকারের তরফ থেকে কোনো ধরনের ঘোষণা নেই এই জাতীয় একটা বড় ইনভেস্টমেন্ট হবে মেডিকেল কলেজ। তো স্বাভাবিক যে কোনো সংস্থা সরকারের কাছে আগে অনুমোদন চাইবে, সরকারের পরামর্শ চাইবে, এটা মাননীয় সুদীপবাবু বলেছেন। এরকম কোনো খবর বার্তা এই ত্রিপুরার মানুষ জানে না, কিন্তু সেই বিরাট জায়গা ক্রয় করে এগুলো নিয়েও নানা ধরনের কথা উঠছে, আরো বেরোবে আগামী দিন। তারপর বিল্ডিংও বানিয়ে ফেলছে উইদাউট হ্যাভিং এনি কনসালটেশন, এনি অ্যাপ্রুভাল অর পারমিশন ফ্রম দি স্টেট গভর্নমেন্ট। তো এই কারণে গত সেশনেই আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, এটা ওরাল প্রেজেন্টেশন হয়নি, রিটেন প্রেজেন্টেশন পেয়েছি, যে এরকম একটা মেডিকেল কলেজ গড়ে উঠছে, সরকার অবগত আছেন কিনা বা সরকার অনুমোদন দিয়েছে কিনা। মাননীয় স্বাস্থ্য দপ্তর ভারপ্রাপ্ত মন্ত্রী উত্তর দিয়েছেন, প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না, question does not arise. That was in last March. কিন্তু এই মার্চ থেকে জুন জুলাই মাত্র কয়েক মাসের মধ্যে কি হয়ে গেল, কি পরিবর্তন এসে গেল, এবং একেবারে এত দ্রুত হারে রকেট গতিতে সব হয়ে যাচ্ছে। তো এটা যখন পাবলিকলি আসলো, I wrote a letter to the Honorable Chief Minister. যে স্যার
এরকম একটা গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন হচ্ছে, একদিকে হলো হেলথ সংক্রান্ত, স্বাস্থ্যই সম্পদ, সেই স্বাস্থ্য দেখভাল করার জন্য যে ম্যান পাওয়ার তৈরি হবে সেই ধরনের একটা কলেজ। সেকেন্ড হলো, যেহেতু প্রাইভেট ইনস্টিটিউশন, এরা শুধু আমাদের রাজ্যের না, রাজ্যের বাইরেরও বহু পরিবারের বহু ছেলে মেয়ের কাছ থেকে লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা নেবে, যে ইতিমধ্যেই পত্রপত্রে উঠেছে কোর্স ফি সেখানে প্রায় 1 কোটি টাকা ধরা হয়েছে প্রিলিমিনারি। এটা গিয়ে যখন কোর্স শেষ হতে হতে গিয়ে কোথায় দিয়ে দাঁড়াবে? এই জন্য আমি চিঠি লিখলাম, ডিউ লেটার। মাননীয় মুখ্যমন্ত্রী জাস্ট অ্যাকনোলেজ করেছেন, আই হ্যাভ অ্যাকনোলেজ দ্য রিসিভ অফ ইউর লেটার, ওনার অফিস থেকে। তো স্বাভাবিকভাবে শুধু আমি নই, এই রাজ্যের যে কোনো নাগরিকের একটা সন্দেহ উদ্রেক হতে বাধ্য। কেন? যে সরকারি হোক তার হাত ধরে এরকম প্রতিষ্ঠান হচ্ছে মোস্ট ওয়েলকাম, কিন্তু যে ট্রাস্ট থেকে স্বাধীন ট্রাস্ট এবং যে ব্যক্তি মলয় পিঠ, এটা টেন্টেড পারসন, সিবিআই ইজ হান্টিং হিম, এবং আরো অনেকগুলি তথ্য শুনলেন এখানে। হাউ কাম দি গভর্নমেন্ট রকেট গতিতে সব হলো, এবং নিশ্চয়ই ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট যদি পেট্রোলাইজ না করতো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও এত তাড়াতাড়ি অ্যাপ্রুভাল দিত না। এবং এই জায়গায় আমি আরো বলতে চাই, যে স্টেট থেকে উনি এসছেন পশ্চিমবাংলা, সেই পশ্চিমবাংলার তিনি যে দলেরই হোক, সেখানকার যিনি লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী মহোদয়, he wrote letter to the government of India not to accord any sanction to this মলয় পিঠ, ওখানকার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এবং এগুলো সম্পর্কে বহু বিতর্ক আজকে ন্যাশনাল মিডিয়াতে আসছে। তো এই জায়গায় দাঁড়িয়ে প্রাইভেট ইনভেস্টমেন্ট আসলো, এটা কোনো আপত্তি নেই, আরো 5টি আসুক, বাট যারা ইনভেস্টমেন্ট করবে তাদের স্ল্যাব ক্লিন হওয়া চাই, তাদের রেপুটেশন থাকা চাই, যাতে আমাদের রাজ্যের ছেলে মেয়েরা তারা যাতে চিটেড না হয়, এই রাজ্যের জনস্বাস্থ্য যাতে থ্রেটেড না হয়। তো সঠিকভাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। মাননীয় সুদীপ বাবু যিনি মুভ করেছেন এই কলিং অ্যাটেনশন, তিনি বলেছেন একটা কমিটি হওয়ার জন্য। আই অলসো এন্ডোর্স হিজ প্রপোজাল, এবং এটা আটকানোর জন্য না, হয়ে তো গেছে ইনভেস্টমেন্ট। এখানে যে লুপফুলসগুলি থেকে যাচ্ছে, এবং নিশ্চিতভাবেই লুপফুলস আছে, কেননা মাত্র 3 মাস আগেই দপ্তর বলেছে প্রশ্নই ওঠে না, কোশ্চেন ডাজ নট অ্যারাইজ, কিন্তু আজকে সেই কোশ্চেন উড়িয়ে দেওয়া হবে। কি মন্ত্র তার পেছনে, কি জাদু তার পেছনে, কি কাজ করলো? এটা গভর্নমেন্টকে সাহায্য করার জন্য, এই রাজ্যের 40 লক্ষ মানুষের স্বার্থে একটা কমিটি হোক। এতে সংস্থা এসছে, সরকারি প্রিমাইসিস ব্যবহার দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু ইন ফিউচার তারা যাতে কোনো ধরনের ডিপ্লোমেসি না করতে পারে, কোনো ধরনের ডিসক্রিপেন্সিস না হয়, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে, এই ক্ষেত্রেতে যাতে তাকে সে সংস্থাকে ধরার, কারণ সংস্থাটা টেন্টেড, ব্যক্তিটা টেন্টেড, তার পুঁজি, এই পুঁজিগুলো এটা সফেদ মানি না। কাজে সব দিক থেকে যে আমাদের এই রাজ্যের মানুষ যাতে না ঠকে, জনস্বাস্থ্য যাতে বিপদগ্রস্ত না হয়, সেই স্বার্থে এটা করা হোক।
ঠিক আছে। দ্বিতীয় দৃষ্টি আকর্ষণ, স্যার আমি একটু যোগ করবো। স্যার, মিস্টার স্পিকার স্যার, পয়েন্ট অফ ক্লারিফিকেশন, মাননীয় মুখ্যমন্ত্রী তথা ইনচার্জ হেলথ, কপি অফ এনওসি তো দেওয়া হয়েছে, নো অবজেকশন সার্টিফিকেট, ওটার একটা কপি যদি লে করা হয় তাহলে আমরা যারা আছেন খুশি হব। কোনটা এনওসির কপি? আপনি স্যার শুনে নিন, কোনটা উনি করবেন না করবে না এটা আপনি এনওসি তো দেওয়া হয়েছে, এটা কপি হবে এনওসি। এখন কোথায়? সেকেন্ড স্যার, যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ইন ত্রিপুরা যেটা হয়েছে, এটা একটা ইউনিভার্সিটিতে সমঝোতা চুক্তি হয়েছে স্টেট গভর্নমেন্টের সঙ্গে, সেটার একটা কপি যদি লেখ করা হয় আমরা সবাই পাই, খুব খুশি হব। থার্ড, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের রেফারেন্স কলেজ একটা এই হাসপাতালে তারা পড়াশোনা করতে পারবে, 10,000 টাকা করে বছর দেবে, ঠিক আছে। কিন্তু এই সিস্টেমটা ইন্ডিয়ার অন্য কোনো স্টেটে, প্রধান স্টেটের রেফারেন্স হসপিটালে, এই ধরনের প্রাইভেট হসপিটালে তারা পড়াশোনা করতে পারে কিনা, এটা সুযোগ বলেছে তো। আপনি ডিস্ট্রিক্ট হাসপাতালের কথা কইছেন, আপনি সাব ডিভিশন হাসপাতালে কইছেন। একটা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে কোনো বেসরকারি সংস্থা অন্য রাজ্যে, বেসরকারি মেডিকেল কলেজ অন্য রাজ্যের একটা রেফারেন্স আছে নেই, যে প্রধান রেফারেল হসপিটালে এরকম টিচিং এর স্কোপ দেওয়া হয়েছে, এটা তো স্যার লাস্ট নট দ্য লিস্ট, আমরা খুব খুশি হয়েছি এখানে 150 স্টুডেন্ট পড়াশোনা করবে, 50% মানে 75 জন আমরা ত্রিপুরা পাবে, whether through NEET or the state joint entrance করে, স্টেটের জয়েন্ট এন্ট্রান্স করবে না নেট, নিট তো গোটা সারা ভারতবর্ষে। ত্রিপুরা তাইলে আমাদের ছাত্রছাত্রীরা লক্ষ লক্ষ টাকা দিয়ে নিটের কোশ্চেন আনতে পারবে না। ঠিক আছে, হয়েছে। সুদীপ বাবু, ক্লিয়ারিফিকেশন প্লিজ। গোপাল বাবু, হয়েছে আর না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের স্টুডেন্টের দিকে তাকাতে হবে আমাদের। আরে আপনি যে প্রশ্নগুলো করেছেন গোপাল বাবু, সেগুলো সুদীপ বাবু করেছেন, জিতেন বাবু না, করেছেন। সুদীপ বাবু বলেনি এটা, আমি যেটা বলেনি এটা বলছি। যে আপনি 75 জন 50% ত্রিপুরার ছেলেমেয়েরা চান্স পায়, এটা বলছেন তো? ফাইন, উনি বলছেন যদি নিটের মাধ্যমে হয়, নিট তো ত্রিপুরার হাতের কন্ট্রোলে না, নিট এক্সামিনার, তাহলে হোয়াট ইজ দ্য গ্যারান্টি যে 75 স্টুডেন্টস উইল গেট দ্য অপরচুনিটি ইন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ? এটাই তো, ইফ আই এম নট মিস্টেকেন, এটা উনি জানতে চেয়েছেন। এটা কিভাবে সুযোগ পাবে, এটি জিজ্ঞেস করুন। ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বিষয়ে আমাদের মাননীয় বিধায়ক দুজনেই এখানে আলাপ করেছেন। শ্রী গোপাল রায় মহোদয়ও বলেছেন, আমাদের এলপি সাহেবও বলেছেন, আর উনি তো বলেছেন আমাদের মাননীয় বিধায়ক রায় বর্মন সাহেব। দেখুন, আমরা কি চাই, যেটা আমাদের এলপি সাহেব বলার চেষ্টা করেছেন, যে বাইরের থেকে ইনভেস্টার আসতে আমাদের আপত্তি নয়। এখন একদিকে আমরা বলছি ইজ অফ ডুইং বিজনেস, সব দিকে বলছি আসুন আসুন, আমাদের এখানে এই আছে সেই আছে, তো সবাইকে বলতে হবে যাও প্রথমে গিয়ে ইডির থেকে সার্টিফিকেট নিয়ে এসো, প্রথমে বলতে হবে যে সিবিআই থেকে সার্টিফিকেট নিয়ে এসো। আসবে আর কেউ? না 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 না, সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আমি শুনুন 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 আমার কথাটা বলেছেন, তাহলে ইজ অফ ডুইং ডিস্টার্ব করবেন না, ওনাকে বলতে দিন। না 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 প্লিজ, আমি তো বলছি তো, আপনি উত্তর দিচ্ছেন, আমি দিচ্ছি, প্লিজ। এইভাবে যদি আমরা একটার পর একটা যদি বলতে থাকি, ইউনিভার্সিটি আসার সময় অনেক সময় আপনারা বিভিন্ন ইউনিভার্সিটি এখানে এসছে, তখনও আপনারা বলছেন যে এটা কি
কিভাবে আসলো, কোথা থেকে আসলো, এসব বলেছেন। সব ঠিক আছে, এখন কথা হচ্ছে যে একজন ব্যক্তি সম্পর্কে আপনারা বলছেন, এখানে ট্রাস্ট যেহেতু আমাদের কাছে লিখেছে, এই ট্রাস্টে 3 বছরে আপনি যেটা বললেন লাস্ট 3 ইয়ার্সে যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি তাদের আছে কিনা সেটা কিন্তু গভর্নমেন্ট দেখেছে। সেটা দেখার পরে কিন্তু তারপরে এই যে নেক্সট স্টেপগুলো সেটা এসছে। এবং এখানে মেডিকেল কলেজে যে কোনো ডিপার্টমেন্টে আমরা জানি টিএমসির মধ্যে এই গ্লোবালকে যখন আনলো তখন কিন্তু একই প্রশ্ন দাঁড়িয়েছিল, এই গ্লোবালের শেষ দশা কী হলো। আমরাও কিন্তু খুব, আমি নিজেও ছিলাম মেডিকেল কলেজে, কী অবস্থা ছিল। জিনেট তারও কিন্তু কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কন্ট্রাক্টর, ওই লোকটা একটা কন্ট্রাক্টর ছিল, তাকে জিনেট এখানে নিয়ে এসেছিল। আর এখানে তো মেডিকেল কলেজ আছে। এখন যে সব প্রশ্ন, সে আপনিও তো ওই পার্টিতে গেছিলেন মাঝখানে, ওই তৃণমূলের যে অনুব্রত মণ্ডলের কথা বলছেন, তো ওই পার্টির সাথে ওর যুগ আছে কি গরু পাচার। আমাদের এখন এইসব জায়গার মধ্যে যদি আমরা দেখতে থাকি কে কোন কার সাথে আছে, এটা কে দেখবে? আমরা দেখবো যে ফাইন্যান্সিয়াল তার ক্যাপাসিটি আছে কিনা। আপনি বলেছেন 3 বছরের তার ক্যাপাসিটি আছে কিনা, সেটা আমরা দেখেছি। 2 নম্বর হচ্ছে যে কোনো ডিপার্টমেন্টে, এটা ফিজিওলজি হোক, মেডিসিনই হোক, সার্জারি হোক, সব জায়গার মধ্যে এইগুলো দেখবে কে? আমরা দেখবো না, এটা দেখবে কে? এনএমসি দেখবে, যেটা আগে এমসিআই দেখত। ওখানে ওরা স্যাটিসফাই হলে তবেই কিন্তু এলওপি দেবে, লেটার অফ পারমিশন দেবে। এটা আমাদের দেখার বিষয়। আমরা গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য বিভাগ গিয়ে বলবে না আপনার এখানে আছে কি না, এটা আছে কি না। তবুও যেহেতু এই ধরনের একটা বিটার এক্সপিরিয়েন্স আমাদের ছিল আগে, আমি ব্যক্তিগতভাবে এর মধ্যে কিন্তু আমি বেশি করে আরও মানে এই দিকগুলো আমি দেখছি। আমি নিশ্চয়ই দেখবো, আপনি যেগুলো বলেছেন দেখবো এগুলো কোথায় কোথায়, কারণ এটা আমাদের সবার বিষয়, সেগুলো আমরা নিশ্চয়ই দেখবো। আমরা আপনার হেল্প করব, সব অনুসন্ধান করে হেল্প করবো আপনার কাছে, একটা রিপোর্ট, সামারি রিপোর্ট দিব। এই যে আমাদের যে জয়েন্ট যে আমাদের লেজিসলেটিভ যে কমিটি, এটার আপনি একটা গঠন করে। ভেরি গুড, কিন্তু আমার তাতে কোনো অসুবিধা নেই। আপনি যে গিয়ে আপনারা যদি যান, আমার কথা আমি সেটা বলছি না, আপনারা যদি যান সেখানে, আমি এখন বলছি না যে এই ধরনের জয়েন্ট ভেঞ্চার যদি প্রতিবার যখনই ইনভেস্টার বা এই ধরনের কেউ আসবে আমরা জয়েন্ট ভেঞ্চারই করতে থাকবো, এটা কি সম্ভব? এটা বারবার আমরা করে না, না না শুধু এখন না, শুনুন, আপনি বলেছেন আমার কথাগুলো বলতে দিন, আপনি বলতে দেন, আপনি না না বলতে দেন। প্লিজ প্লিজ আমাকে বলতে দিন না। আপনি এনএমসি যখন প্রতিটা ডিপার্টমেন্টে গিয়ে দেখে, ফিজিক্যালি দেখেন, ফিজিক্যালি গিয়ে যখন দেখে তবে তারা স্যাটিসফাইড হয়, তবে ওদেরকে পারমিশন দিয়েছে। আপনি যেটা বললেন যে যেহেতু ত্রিপুরা গভর্নমেন্ট দিয়ে দিয়েছে এর জন্য এনএমসি দিয়ে দিয়ে, এটা সম্ভব নয়। এনএমসিতে আমরা টিএমসির মধ্যে বারবার চেষ্টা করছি 150 সিটের জন্য, দিচ্ছে না তো, দেয় না ওরা। এনএমসি একটা এমন একটা সংস্থা যেখানে যতক্ষণ ধরে ওরা স্যাটিসফাইড না হবে ততক্ষণ ধরে ওরা দেবে না। না না সেটা পরের কথা, তার তো আমি বলবো আমি তো তাহলে ভালো, এটা তো ভালো। আর যেখানে তার যদি কোনো রকম তার সমস্যা থাকে সেটা দেখবে, যখন দেখবে ওটা আমরা কেন এই বিষয়ে আমরা যাব। একটা লোক এখানে এসছে, আমি কারো ফেভারে বলছি না, ও যেহেতু ইনভেস্ট করছে এবং আমাদের কাছে চাইছে, তাহলে আমাদের যদি ওইদিকে নজরদারি থাকে তাহলে অসুবিধাটা কী আছে? আমি মনে হয় তাতে অসুবিধার কোনো কারণ আছে। আর মলয় পিট সিবিআই ইডি যা বারবার তারা জেরা করতেছে, তার মধ্যে একিউজ অনুব্রত মণ্ডল জেলে, অন্য ইনভেস্টার, তার মধ্যে পার্থক্য আপনি খুঁজে পান না। আচ্ছা প্লিজ, আমি বলছি উত্তরটা দিয়ে দিচ্ছি। আমি না না আমি পার্টিকুলার আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। এরকম বহু জায়গার মধ্যে আপনি নিয়ে আসুন, সিবিআই থেকে রিপোর্ট নিয়ে আসুন, ওকে যদি করে থাকে, আমি বলছি যদি ওকে একিউজ করে থাকে তাহলে আমরা আদারওয়াইজ চিন্তা করবো। আমি বলে দিচ্ছি এখানে আজকে হাউসে, যদি এই ধরনের জিনিস আপনারা এখানে প্লেস করতে পারেন, না না পত্রপত্রিকা বাদ দিন, না আমি জানি, না না আপনি পত্রপত্রিকা বাদ দিন, আপনি যদি সেই সম্পর্কে ওর অভিযুক্ত হয়ে শাস্তি হতে হবে, অনেকের এগেনস্টে অনেকের কেস থাকতে পারে, আমাদের কোনো সমস্যা নেই, আমরা এগুলো আমাদের সমস্যা নেই, কারোর ফেভারে বলার কোনো প্রয়োজন নেই। মেইন হচ্ছে এখানে আমাদের এখন মেডিকেলের সিটের দরকার, এখানে স্বাস্থ্য ব্যবস্থা ভালো হওয়া দরকার। একজন ইনভেস্ট করতে এসছে, করতে দিন, আমরা তো নজরদারি আছে। যদি জিনেট যেভাবে এখানে কাজ করে গেছে, তারপরে গভর্নমেন্ট সেটাকে টেক ওভার করে এখন সোসাইটি চালাচ্ছে, আমাদের অসুবিধা নেই, আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমরা কারোর ফেভারিজমের কোনো স্থান নেই এখানে।
কেউ যদি টেন্টেড থাকে এবং সেটা যদি প্রমাণিত হয়, তাকে কি আমরা, আপনি কি মনে করেন তাকে আমরা তারপরও বলবো না থাকুন, আপনি থাকুন, সেটা আমরা বলবো কোনোদিন? না, ভাববার এইসব কথার কোনো মানে নেই। কথাটা আপনার যুক্তিপূর্ণ কথা। ঠিক আছে, মুখ্যমন্ত্রী উত্তর দিয়ে ফেলেছেন, আর কোনো বক্তব্য থাকতে পারে না। আরে রতন বাবু পরিষদীয় আরো 3টে আছে, আমি নিয়ে দিয়ে দেবো পরে। এই না, আর না, মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে উত্তর দিয়ে দিয়েছেন, এখানে কোনো কিছু চলে না। মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে উত্তর দিয়েছেন, আর চলে না। এই সভা বেলা 2:35 পর্যন্ত মুলতবি রইল। তাহলে